जवाब देंगे, पूरा देश पूछ रहा है। अब ना कोई पेपर फेंकेगा। झुकाने वाला चाहिए, सरकार भी झुकती है। पिछले दशक में 152 पेपर लीक हुए, 750 करोड़ छात्र प्रभावित हुए, मगर एक भी दोषी, एक भी माफिया को सजा नहीं। I think you must compliment Prime Minister Modi and this government. It has finished an unfinished task which you should have accomplished. আক্রমণ পাল্টা আক্রমণ, সরকার বনাম বিরোধী। মোদী সরকারের আমলে প্রশ্ন ফাঁসের তালিকা তুলে ধরল কংগ্রেস সহ বিরোধীরা। পাল্টা ইউপিএর আমলে প্রশ্ন ফাঁসের তথ্য তুলে ধরে জবাব দিল বিজেপি। ছাত্র বিক্ষোভের ছেড়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। যন্তর মন্তর থেকে ককরোচ জনতা পার্টি বা সিজেপির বিক্ষোভ আপাতত উঠে গেলেও প্রশ্ন ফাঁস বিতর্কের আঁচে এখনো ফুটছে সংসদ। সোমবার সংসদে দ্য পাবলিক এক্সামিনেশন বিলের সংশোধনী পেশের পর মঙ্গলবার লোকসভায় এ নিয়ে আলোচনার শুরুতেই 2 বছর আগের আইনের প্রসঙ্গ তুলে বিজেপি সরকারকে নিশানা করেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। প্রশ্ন করলেন, আইন থাকলেও তা কার্যকর হচ্ছে কোথায়? आज से 2 साल पहले ये बिल लाया गया था। उस समय में भी सरकार ने इस बिल का इंट्रोडक्शन करते हुए ये कहा कि ये बहुत ही एक ऐतिहासिक कदम है, एक बहुत बड़ा कदम है और इससे शिक्षा विभाग सुधरेगा और इससे परीक्षा में जो पेपर लीक होते हैं अब नहीं होगा, अब किसी का साहस नहीं होगा। जो चार्जशीट हुए थे नीट यूजी 2024 पेपर लीक के मामले में 45 में से 44 को बेल मिल चुका है। ये है इनकी गंभीरता। जो मूल व्यक्ति है जिसको मास्टरमाइंड कहा जाता है, संजीव मुखिया, 11 महीने तक वो फरार था। अप्रैल 2025 में वो फाइनली उसका गिरफ्तार हुआ और फिर उस मामले में उसको बेल मिल गया। बिल तो 24 में भी लेकर के आए थे आप। जो 24 में बिल लेकर के आए तो उसके बाद नीट परीक्षा का पेपर लीक क्यों हो गया, ये आप बता देना मंत्री जी। आपको एक कानून बनाने के बाद दूसरा कानून बनाना पड़ रहा है, ये क्या वजह है? পাল্টা কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আমলের প্রশ্ন ফাঁসের তথ্য তুলে ধরে জবাব দেয় বিজেপি। जब 2014 से पहले कांग्रेस लेड यूपीए सरकार था, तब एक नहीं, 2 नहीं, बल्कि टोटल 22 बार पेपर लीक होकर कैंसिल करने पड़े। उनमें से कांग्रेस लेड यूपीए सरकार के अधिकार क्षेत्र में आने वाले 6 ऐसे एग्जामिनेशंस हैं जो सीधा केंद्र सरकार के नीचे आते थे। उत्तर प्रदेश में जब सपा की सरकार थी तो पुलिस कांस्टेबल रिक्रूटमेंट पेपर लीक हुआ। বিল আইন সব নিয়ে বিতর্ক হচ্ছে, হবে, কিন্তু প্রশ্ন হলো লক্ষ লক্ষ পড়ুয়ার জীবন নিয়ে ছিনিমিনি খেলা কবে বন্ধ হবে? নিট কেলেঙ্কারির পরিপ্রেক্ষিতে শুধু তর্ক বিতর্ক চাপানুতর নয়, সমস্যার সমাধানে ভারত সরকার বিল আনছেন, পাবলিক এক্সামিনেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026। সেইটা নিয়ে এখন লোকসভাতে তুমুল হট্টগোল চলছে, 10 ঘন্টার আলোচনা চলছে। এই বিলটা নিয়ে কার কার আপত্তি? নিট কেলেঙ্কারির মতো অজস্র কেলেঙ্কারি ইতিপূর্বে কংগ্রেস আমলে বা অন্যান্য আমলে ঘটেছে। আমরা ব্যাপক কেলেঙ্কারি জানি। আমরা জানি যে ওম প্রকাশ চৌতলা, হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী, শিক্ষার দুর্নীতিতে 4 বছর জেল হয়েছিল, 50 লক্ষ টাকা জরিমানা হয়েছিল। আমরা জানি কংগ্রেস আমলে একাধিক দুর্নীতি হয়েছে। 2004 সালে জয়েন্ট ব্রাঞ্চে মেডিকেলে, 2011 সালে, 2007 সালে, আমি বিস্তারিত যাচ্ছি না। একটার পর একটা দুর্নীতির ঘটনা ঘটেছে, কিন্তু যারা অপরাধী তাদের ঠিকমতো শাস্তি হয়নি। কোথাও কোথাও সামান্য শাস্তি হলে অধিকাংশ ক্ষেত্রে অন্ধগলি দিয়ে পাপীরা মুক্তি পেয়ে গেছে। তো এবারে ভারত সরকার বা বিজেপির যে গভর্নমেন্ট রয়েছে তারা মনে করছে কঠিন একটা বিলের মাধ্যমে এই ধরনের যাতে পেপার লিক না হয়, এর একটা আশু স্থায়ী সমাধান করতে অত্যন্ত সাধু উদ্যোগ। আগে ছিল, আমরা জানি 5 বছর পর্যন্ত ম্যাক্সিমাম জেল, এখন 10 বছর করা হয়েছে। 50 লক্ষ টাকা পর্যন্ত ম্যাক্সিমাম জরিমানা, এখন 10 কোটি টাকা করা হয়েছে। 2 মাসের মধ্যে এই পর্ব সম্পন্ন করার হিয়ারিং কমপ্লিট করতে হবে বলা হয়েছে। একাধিক বিধি, আমি সেটা বিস্তারিত করছি না। এর মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য যাতে করে যারা এই অন্যায় দুষ্কর্মে যুক্ত থাকবে তা থেকে বিরত রাখা যায়। মানে ওষুধ বাটা, আমাদের যেমন পশ্চিমবঙ্গে গুন্ডা দমন আইন তৈরি করা হয়েছে। গুন্ডা দমন আইন তো ছিল, গুন্ডাদের জন্য দমন করার আইন ছিল, তাহলে প্রয়োজন হলো কেন?
তারপরেও গুন্ডা দমন হয়নি। তাই এর আগেও তো আইন ছিল, তাহলে এই আইনটার প্রয়োজন হলো কারণ 2026 আইনটা, কারণ এই আইনটা না হলে কঠোরভাবে এদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তাহলে কে আন্দোলন করলো, আরশোলা পার্টি কি বললো, তার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা ন্যায় হলো কিনা, আর এই আইনের মধ্যে দিয়ে কী আছে এটা লাগু করতে পারলে আমরা আগামীতে সমস্যার সমাধান করতে পারবো। এছাড়া অনেকগুলো বিষয় যে যেমন ডিজিটাল প্রোগ্রাম, যেমন ডিজিটালি এটাকে দেখা, যেমন বর্তমান পৃথিবীতে যে এই দুর্নীতি বন্ধ করতে গেলে যে মডার্ন কিছু টেকনিক, সেই মডার্ন টেকনিকগুলো ইমপ্লিমেন্ট করার কথা এই আইনে বলা আছে। তাহলে এতে কারো তো আপত্তি হওয়ার কথা নয়, কংগ্রেসের বা সিপিএমের বা অন্য দলগুলো কারো তো আপত্তি হওয়ার কথা নয়, কিন্তু দেখতে পাচ্ছি তর্ক বিতর্ক হচ্ছে। কেন তর্ক বিতর্ক কেন? আজকে ককরোচ জনতা পার্টি তার একটা আন্দোলন গড়ে তুলেছিল। এই রিটের ঘটনা তো আজকের নয়, রিটের ঘটনার পরে আমরা জানি যে অনেকের অপরাধ প্রমাণিত হয়নি। ফাস্ট ট্র্যাক কোর্টের কথা বলা হয়েছে, স্পেশাল টাস্ক ফোর্সের কথা বলা হয়েছে, প্রত্যেকটাই পজিটিভ কথা, প্রত্যেকটা প্রয়োজনীয় বিষয়। তাহলে এটাতে সরকারকে সাহায্য করা উচিত, বিরোধী দলগুলোর ওই আকছাকছি করাটা লক্ষ্য হতে পারে না। এবার এরা দাবি করতে পারে সব ভালো ভালো গোলগাল কথা মিলে আসছে, এর প্রয়োগ হবে কি? আরে প্রয়োগ হওয়ার জন্য তো গভর্নমেন্টকে সময় দিতে হবে। প্রশ্নফাঁস কাণ্ডে যন্তর মন্তরের ছাত্র যুবদের আন্দোলন নজর কেড়েছে গোটা দেশের। আন্দোলনকারীদের দমাতে সেখানেই পুলিশের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ উঠেছিল, জানিয়ে এর আগেই সংসদের বাইরে সরব হয়েছিল বিরোধীরা। আর এবার এই নিয়ে উত্তাল হলো সংসদ। किसने ऑर्डर दिया पैलेट गन्स चलाने के लिए? किसने ऑर्डर दिया? प्रधानमंत्री जी ने दिया, गृह मंत्री जी ने दिया। कम नहीं है, इमरजेंसी से कम अन्याय नहीं कर रहे हैं आप लोग। আমরা সেই পরিস্থিতিগুলোকে দেখলে বুঝতে পারবো যে পরিস্থিতি কিভাবে ওইদিকে ঘুরিয়ে নিয়ে যাওয়া হয়। আর এরই মধ্যে সরকারি রেকর্ডে পেলেট গান ব্যবহারের কথা সামনে এলো। গত 20 জুলাই সংসদ মার্চ করেন আন্দোলনকারীরা। সেদিনই বিক্ষোভকারীদের দমাতে পুলিশের এইসব ছবি সামনে আসে। পুলিশের বিরুদ্ধে পেলেট গান চালানোর অভিযোগ সবার প্রথমে সামনে আনেন রাহুল গান্ধী। पेलेट गन कब लगी है? पेलेट गन तब लगी है जब मेरे भाई हिंदुस्तान का तिरंगा लिए ऐसे पीसफुल प्रोटेस्ट कर रहे थे। सरकार ने कहा है कि कोई पेलेट गन यूज नहीं हुई, कहा है ना, ये देखिए, ये है पेलेट गन, थोड़ा घूम जाए, इसको कहते हैं पेलेट गन, इसको कहते हैं पेलेट गन। ठीक है, और इनकी आंख डैमेज हो गई है, इनकी आंख से इनको दिखाई नहीं दे रहा है। মঙ্গলবার এই আঁচে তপ্ত হলো সংসদ চত্বরও। চলল দফায় দফায় স্লোগান, তীব্র হৈ হট্টগোল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর জবাবের দাবিতে অধিবেশন কক্ষে বিক্ষোভ দেখায় বিরোধীরা। তীব্র হৈ হট্টগোলের জেরে এদিন দুপুর 2টো পর্যন্ত মুলতবি করা হয় লোকসভার অধিবেশন। सदन की कार्रवाई आज 2 बजे तक के लिए स्थगित की जाती है। সারাদিনের জন্য পণ্ড হয়ে যায় রাজ্যসভার কর্মকাণ্ড। The House stands adjourned to meet at 11 a.m. on Wednesday, the 29th July 2026. এই প্রেক্ষাপটেই সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। 20 জুলাই সংসদ চলো অভিযানে 2 রাউন্ড ছররাগুলি চালিয়েছিল র্যাফ। 22 জুলাই পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনে এই মর্মে একটি জেনারেল ডায়েরি দায়ের করা হয়, আর সেই জিডি করা হয় র্যাফের ডেপুটি কমান্ড্যান্টের দেওয়া তথ্যের ভিত্তিতে। দুপুর 1:30 নাগাদ দায়ের হওয়া সেই জেনারেল ডায়েরি অনুযায়ী নীল রঙের ইউনিফর্মে র্যাফ বাহিনী দিল্লি পুলিশের এক ডেপুটি কমিশনারের সঙ্গে যন্তর মন্তর এলাকার জোন 1-এর দায়িত্বে ছিল। জিডিতে আরও বলা হয়েছে, ঘটনার দিন প্রাণঘাতী নয় এমন 55টি শেল ফাটানো হয়েছিল, যার মধ্যে 15টি ইলেকট্রিক্যাল শেল, 5টি কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়, 2 রাউন্ড প্লাস্টিক পেলেট ছোড়া হয়েছিল। देश के युवाओं पर पैलेट गन्स और AK-47 चलवाने की क्या आवश्यकता थी? क्या वे आतंकवादी थे? हाँ, कांग्रेस बोल रही है। जवाब दीजिए, जवाब दीजिए। कांग्रेस बोल रही है, जवाब मांग रही है, जवाब दीजिए। जवाब देगा गृह मंत्री जी, जवाब देंगे। किसने ऑर्डर दिया?
किसने ऑर्डर दिया पैलेट गन्स चलाने के लिए? किसने ऑर्डर दिया? प्रधानमंत्री जी ने दिया? गृह मंत्री जी ने दिया? जवाब देंगे? पूरा देश पूछ रहा है, सिर्फ कांग्रेस पार्टी नहीं पूछ रही है। जिम्मेदारी बनती है कि आप इस सवाल का जवाब दें। পড়ুয়াদের ওপর দমন পীড়নের অভিযোগ তুলে জরুরি অবস্থার সঙ্গে এর তুলনা করেন সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদব। आंसू के गैस के गोले और लकड़ी में लगा हुआ कुछ कील का और कांटे की चीजें, उस समय करंट नहीं लगाया जाता था, इस बार करंट लगाया गया। সব কাজকর্মের সঙ্গে যুক্ত তাদেরকে চিহ্নিত করা উচিত এবং কেন এইসব ছড়রা বা বাকি রবার বুলেট বা প্লাস্টিক বুলেট কেন চালাতে হয়েছিল সেটাও দেখা দরকার। আন্দোলনকারীদের বাগে আনতে দিল্লিতে পুলিশের পেলেট গান ব্যবহার করা কিংবা বিহারে AK-47 ব্যবহার নিয়ে উত্তাল দেশ। আন্দোলন নিয়ন্ত্রণ করতে পুলিশের একই আচরণ। তরুণ তরুণী আন্দোলনকারীদের এভাবে লাঠিপেটা, লাথি বা চড়ি বা কেন মারবে পুলিশ? এই প্রশ্ন তুলছেন অনেকে। এই আবহেই নিট প্রশ্ন ফাঁস কাণ্ডের প্রতিবাদে সামিল আন্দোলনকারীদের একাংশকে রক্ষা কবচ দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ, বিক্ষোভকারীর বিরুদ্ধে কোনো কঠোর বা দমনমূলক পদক্ষেপ করতে পারবে না পুলিশ। তবে যাদের বিরুদ্ধে অতীতে অপরাধের রেকর্ড রয়েছে তাদের ক্ষেত্রে এই রক্ষা কবচ কাজ করবে না। পাশাপাশি গোটা ঘটনার তদন্তে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির নেতৃত্বে SIT গঠনেরও ইঙ্গিত দিয়েছে সর্বোচ্চ আদালত। जो भी प्रोटेस्टर थे डिटेन किए गए हैं और जिनके खिलाफ FIR हुई है उनको अरेस्ट नहीं किया जाएगा। जो डिटेन किए गए हैं और जिनके खिलाफ कोई आपराधिक मामला नहीं है उनको रिहा कर दिया जाएगा। ये बहुत बड़ी राहत है। প্রশ্ন ফাঁস কাণ্ডে জেন জির প্রতিবাদ আন্দোলন ঘিরে প্রায় মাসখানেক ধরে তপ্ত ছিল দিল্লির যন্তর মন্তর। এই আবহে আন্দোলনকারীদের ওপর নির্মম অত্যাচারের অভিযোগ উঠেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশের বিরুদ্ধে। পুলিশের অতি সক্রিয়তার অভিযোগে মামলার জল গড়ায় সুপ্রিম কোর্টে। এই দিন প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে সেই মামলার শুনানি হয়। প্রধান বিচারপতি বলেন, শুরুতে আন্দোলন শান্তিপূর্ণভাবেই চলছিল, পরে আন্দোলন হিংসার রূপ নেয়। প্রধান বিচারপতি বলেন, এর নেপথ্যে দুটি কারণ থাকতে পারে, হয় পুলিশ অতিরিক্ত কঠোর পদক্ষেপ নিয়েছিল অথবা বিক্ষোভকারীদের মধ্যে এমন লোকেরা ঢুকে পড়েছিল যারা হিংসায় উস্কানি দিতে চেয়েছিল। মামলাকারীর আইনজীবী বলেন, পুলিশের উচিত ছিল বল প্রয়োগ থেকে বিরত থাকা। তার অভিযোগ, এমন পুলিশ কর্মীরাও ছিলেন যারা ইউনিফর্মে ছিলেন না, কিন্তু তাদের কাছে অস্ত্র ছিল এবং তারা বল প্রয়োগ করছিলেন। এই ঘটনার যথাযথ তদন্ত এবং পুলিশের জবাবদিহির দাবি করেন মামলাকারীর আইনজীবী। উত্তরে প্রধান বিচারপতি বলেন, একবার প্রোটোকল তৈরি হয়ে যাওয়ার পরে এই ঘটনার দায় কার সেটা সামনে আনার কাজটা সহজ হয়ে যাবে। सुप्रीम कोर्ट अगर कुछ युवाओं के हित में कर रही है तो हम वेलकम करते हैं। ऐसे भी सारे डिटेनीज थे, अरेस्टीज थे, उन सबको फ्री करना चाहिए, ये हमारा एक मुख्य डिमांड था। अभी अगर सुप्रीम कोर्ट बोल रही है कि जिनके ऊपर FIRs है पहले से उनको मत छोड़िए, तो वो हमें मंजूर नहीं है। सरकार अपना जो उन्होंने जबान दिया है वो नहीं रखती है, तो हम फोर्स हो जाएंगे फिर से एक बड़ा प्रोटेस्ट कॉल करने का दिल्ली में। ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেও এক্স স্যান্ডেলে কার্যত হুঁশিয়ারি সুরে বলেছেন, যদি পুলিশের হাতে ছাত্রছাত্রীদের হয়রানি এভাবেই চলতে থাকে তাহলে ককরোচ জনতা পার্টি শীঘ্রই একটি বিশাল শান্তিপূর্ণ প্রতিবাদের মধ্যে দিয়ে তার জবাব দেবে। ছাত্রছাত্রীদের টার্গেট করা এবং তাদের হয়রানি বন্ধ করতে হবে। নিটের প্রশ্ন ফাঁসের প্রতিবাদে বিহারের সিওয়ানে এক পুলিশ কর্মীর বিরুদ্ধে AK-47 ব্যবহারের অভিযোগ ওঠে। এই দিন শুনানিতে এই প্রসঙ্গ তুলে মামলাকারীর আইনজীবী বলেন, আমরা AK-47 এর ব্যবহার পেলেট গানের ব্যবহারের মতো কথা জানিয়েছি। অপর এক আইনজীবী দিল্লির কনট প্লেসে ইলেকট্রিক ব্যাটন ব্যবহারের অভিযোগও তোলেন। বিহারে 13 বছরের এক নাবালিকাকে আটক করার অভিযোগ ওঠে। এত পুলিশের নিরাপত্তার মধ্যেও যন্তর মন্তরে পাথর ভরা ট্রাক কি করে পৌঁছলো প্রশ্ন তোলা হয় তা নিয়েও। ঘটনার তদন্তে প্রাক্তন বিচারপতির তত্ত্বাবধানে SIT গঠনের দাবি জানানো হয় মামলাকারীদের তরফে। ছাত্ররা এই আন্দোলন যে গোটা দেশ জুড়ে করেছিলেন তার কারণটা ছিল স্বচ্ছভাবে পরীক্ষা পদ্ধতি হোক এবং ডাক্তার, ইঞ্জিনিয়ার ইত্যাদি যারা পাশ করে বেরোবেন তারা যাতে যোগ্যতার সাথে পাশ করে বেরোতে পারেন। গত 10-12 বছর ধরে যে 150টা পরীক্ষার প্রশ্নপত্র লিক হয়েছে গোটা দেশের বিভিন্ন জায়গায়, তার মধ্যে পশ্চিমবাংলাও আছে, সব ক্ষেত্রেই ছাত্রছাত্রীরা তাদের আন্দোলন করেছিলেন স্বচ্ছভাবে স্থায়ী নিয়োগ যাতে হয়, স্বচ্ছভাবে পরীক্ষা ব্যবস্থা যাতে হয় তার জন্য।
কিন্তু পুলিশ, আমরা দিল্লিতে যা দেখলাম বা অন্যান্য কয়েকটা রাজ্যেও বিহার ইত্যাদিতে যা দেখলাম, পুলিশ যেভাবে অতি সক্রিয় হয়ে উঠেছে, কোথাও পেলেট গান চালাচ্ছে, কোথাও অন্য কোনো বন্দুক চালাচ্ছে, সে কী বন্দুক চালাচ্ছে সেই নিয়ে বিতর্ক হচ্ছে, কিন্তু বন্দুক যে চালিয়ে তার ভিডিও আছে, পেলেট গান ছোড়া হচ্ছে তার ভিডিও আছে। এই অতি সক্রিয়তার কারণ হচ্ছে যে বিজেপি আরএসএস যে সরকারটা চালাচ্ছে তারা আসলে প্রতিবাদীদেরকে মুখ বুজে দিতে চান গায়ের জোরে, গলা টিপে দিতে চান গায়ের জোরে, তাদের কাছে কোনো যুক্তি টুক্তি কাজ করে না। ফলে এই যুক্তিহীনতার জায়গা থেকে যে কোনো প্রতিবাদীকে দমন করার জন্যে যে রাষ্ট্রীয় সন্ত্রাস নামিয়ে আনা হয়েছিল দিল্লিতে এবং অন্যান্য জায়গায়, মুম্বাইতে, বিহারে, সর্বত্র, তার বিরুদ্ধে দেশের মানুষ যে ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন, এটা নিশ্চিতভাবে আদালত সেটা বুঝেছেন। কিন্তু আদালত যেটা বুঝলেন, আদালত যে নির্দেশ দিলেন যেটা আসলে ছাত্রদের জন্যে, দেশের মানুষের জন্য ভালো হবে, সেটা বিজেপির নেতারা, দেশের সরকারের মাথায় যারা আছেন তারা কেন বুঝতে পারলেন না? কেন আদালত বলে দেওয়ার আগে পর্যন্ত তাদের ভাবনা এই কথাটা এলো না? এটা একটা চিন্তার ব্যাপার। একটা এত বড় ক্যাবিনেট মিটিং হচ্ছে, সেখানে মন্ত্রীদেরকে বলতে হচ্ছে আমরা ইনস্টাগ্রামে বেশি করে নিজেদেরকে এনগেজ করব, যাতে করে আন্দোলনটা কি হচ্ছে না হচ্ছে খবর নেওয়া যায়। মানে মচকাবো তবু ভাঙবো না আর কি। আসলে এই একটা পরীক্ষা দুটো পরীক্ষার ব্যাপার নয়। আসলে যে দুর্নীতির পিছনে যে মাথা, সেই মাথাকে প্রথমে যে বিহার পুলিশ গ্রেপ্তার করেছিল, তার বিরুদ্ধে যে মামলা হালকা করে দেওয়া, তাকে ছেড়ে দেওয়া, সিবিআই এর কিছু তথ্য প্রমাণ খুঁজে না পাওয়া, এটার আসলে একটা বড় ষড়যন্ত্র, যার পিছনে অনেক দূর পর্যন্ত শিকড় ছড়িয়ে আছে বলে এটা স্পষ্ট। আমাদের পশ্চিমবাংলায়ও নিয়োগ দুর্নীতির তদন্তের ক্ষেত্রে একের পর এক এই ধরনের ঘটনা ঘটেছিল, তারপরে কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছিল, সিবিআই হয়েছিল, কিন্তু সিবিআই আজ অবধি সেই তদন্ত শেষ করে উঠতে পারেনি। ফলে আজকে যারা এই ছাত্রদের ওপর মিথ্যে মামলা দিয়েছিলেন, অতি সক্রিয় হয়েছিলেন, আমরা দেখলাম যে পার্টি কেন্দ্রীয় অফিসে, সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির যে অফিস, সেই অফিসে আজকে পুলিশ ঢুকে গিয়েছে, ঐশী ঘোষকে ওখান থেকে অ্যারেস্ট করতে হবে। অথচ এইরকম কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে যা নিয়মকানুন ইত্যাদি মানতে হয়, যা সাধারণ প্রোটোকল আছে, সেটাও কিন্তু পুলিশ মানার চেষ্টা করেনি। এই যে আগ্রাসী মনোভাব, এই যে স্বৈরাচারী মনোভাব, ফ্যাসিস্ট মনোভাব, তার বিরুদ্ধে একদিকে এই কোর্টের রায়, সেটাকে আমরা স্বাগত জানাচ্ছি, উল্টো দিকে এই ফ্যাসিস্ট মনোভাব, স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে সাধারণ মানুষ ভবিষ্যতে যে আরো বেশি গর্জে উঠবেন, এটা আর বলার অপেক্ষা রাখে না। ছাত্রছাত্রীদের প্রতিবাদ বিক্ষোভ করার অধিকার রয়েছে, তা স্বীকার করে কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল বলেন, ভিড়ের মধ্যে অশান্তি সৃষ্টির জন্য কিছু লোক ঢুকেছিল। একাধিক এমন ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে যাদের বিরুদ্ধে অতীতে গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। আদালতকে তিনি জানান, কেরালাম, মহারাষ্ট্র, অসম সহ একাধিক রাজ্যের হাইকোর্টে এই নিয়ে মামলা দায়ের হয়েছে। ককরোচ জনতা পার্টি যারা নীতি নির্ধারণ করছেন, তাদের আন্দোলনকারী যারা সহকর্মী রয়েছেন, যাদের বহু জায়গায় অ্যারেস্ট হয়ে রয়েছেন, তো তাদের স্বার্থে তারা যদি কোনো এই ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকেন, তারা নিতেই পারেন, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদের রয়েছে। এবং একসঙ্গে পথ চলতে গিয়ে, আন্দোলন করতে গিয়ে যারা শান্তিপূর্ণ আন্দোলন ভালোভাবে করতে গেছেন, সেখানে দিল্লি বা অন্য জায়গায় যেভাবে তাদের উপর দমন পীড়ন হয়েছে, সেখানে যদি তারা সহকর্মীদের স্বার্থে, ধৃত সহকর্মীদের স্বার্থে এই কড়া মনোভাব নেন, তা নিতেই পারেন। দুপক্ষের সওয়াল জবাব শুনে প্রধান বিচারপতি নির্দেশ দেন, দিল্লি ও অন্যান্য রাজ্যে দায়ের হওয়া এফআইআর এর ভিত্তিতে পুলিশ তদন্ত চালিয়ে যাবে, কিন্তু কোনো কঠোর পদক্ষেপ করা যাবে না। বিহার সহ অন্যান্য রাজ্যে যেসব নাবালকদের আটক করা হয়েছে, তাদের অবিলম্বে ছেড়ে দিতে হবে। যাদের বিরুদ্ধে পুরনো অপরাধের রেকর্ড নেই, তাদের ছেড়ে দেওয়ার নির্দেশ দেন বিচারপতি জয়মাল্য বাগচি। মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, বিহার, অসম, কেরালাম, উত্তরপ্রদেশের রাজ্য সরকারকে নোটিশ জারি করেন প্রধান বিচারপতি। মামলা সংক্রান্ত সমস্ত সিসিটিভি ও ক্যামেরার ফুটেজ, ওয়্যারলেস কমিউনিকেশন রেকর্ড ও ইলেকট্রনিক্স এভিডেন্স সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে পড়ুয়াদের ব্যক্তিগত তথ্য যাতে সর্বসমক্ষে না আসে, তারও নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। গোটা ঘটনায় সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির নেতৃত্বে এসআইটি গঠনেরও ইঙ্গিত দিয়েছে সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টে যে পিটিশনগুলো ছিল, সেই পিটিশনের পক্ষ থেকে যারা আইনজীবী ছিলেন, তাদের নির্দিষ্ট সাবমিশন ছিল যে রামলীলা ইনসিডেন্টের পরে সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে ডাইরেকশন দিয়েছে যে এই ধরনের ভিড়ের ক্ষেত্রে কিভাবে সেই ভিড়কে দূরে সরানো যাবে। প্রথমে লাউড স্পিকার, দেন ওয়াটার ক্যানন, দেন লাঠিচার্জ, সেটাও হাঁটুর নিচে, তারপরে টিয়ার গ্যাস, তারপরে প্রয়োজন হলে ভায়োলেন্স, এবং সেটা হতে হবে প্রপোর্শনের। এই ক্ষেত্রে যে যন্তর মন্তরে, সেখানে কিন্তু 163 অফ বিএনএসএস সেটা অ্যাপ্লিকেবল ছিল না, কোনো প্রকার প্রোহিবিটরি, কোনো প্রকার ডাইরেকশন ছিল না। এতদ সত্ত্বেও এক্সেসিভ ফোর্স সেটা ইউজ করা হয়েছে। সেই জন্য মহামান্য সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে যে সমস্ত ছাত্রদের
কোনো প্রকার ক্রিমিনাল অ্যান্টিসিডেন্ট নেই তাদের রিলিজ করতে হবে। এই গোটা দেশ জুড়ে যে এই যে ছাত্র আন্দোলন হয়েছে তার প্রেক্ষিতে, এবং সিসিটিভি ফুটেজ সেগুলো প্রিজার্ভ করতে হবে, বডি অন ক্যামেরা যেগুলো আছে তার ফুটেজ সেগুলো প্রিজার্ভ করতে হবে, পিসিআর লগ সেগুলো প্রিজার্ভ করতে হবে। কেন্দ্রের পক্ষ থেকে সলিসিটর জেনারেলের সাবমিশন ছিল নির্দিষ্ট, যে তিনি বলেছেন যে যদিও এই যে এক্সেসিভ ফোর্স ইউজড হয়েছে তার ফলে 250 পুলিশ কর্মী তারা আহত হয়েছেন, এবং তার সাবমিশনও অত্যন্ত নির্দিষ্ট যে তিনি মনে করছেন না বা কেন্দ্র মনে করছে না যে এটা ছাত্রদের দ্বারা হয়েছে, দাদা সেখানে কিছু অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট ছিলেন। এই সমস্ত বিষয়টি শোনার পরে সুপ্রিম কোর্ট বিভিন্ন সরকারের, কেন্দ্রের সরকারের অ্যাজ ওয়েল অ্যাজ স্টেট গভর্নমেন্টগুলো, দিল্লি, আসাম, বিহার, ওয়েস্ট বেঙ্গল সমস্ত স্টেট গভর্নমেন্টের ওপিনিয়ন শর্টফল করেছেন। যা ডাইরেকশন দিয়েছেন সেটা হচ্ছে ইন্ট্রিম ডাইরেকশন, যে ওই ছাত্রদের বিরুদ্ধে কোনো প্রকার স্টেপ নেওয়া যাবে না এবং ইন দ্য মিনওয়াইল ছাত্রদের রিলিজ করে দিতে হবে, এবং এই যে সিসিটিভি ক্যামেরা সহ সমস্ত ফুটেজগুলো সেগুলো প্রিজার্ভ করতে হবে। কিন্তু ভবিষ্যতে একজন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতিদের দিয়ে এই যে ইনভেস্টিগেশন, সেই ফেয়ার ইনভেস্টিগেশনটা যাতে হয় এবং একটা সিট গঠন করতে পারেন সেই বিষয়ে যদি ইন্ডিকেশন দিয়েছেন, নির্দিষ্ট নির্দেশ দেননি, রাজ্যগুলো ওপিনিয়ন দেওয়ার পরে বা ওপিনিয়ন হয়তো ফর্ম করার পরে তারপরে সুপ্রিম কোর্ট এই বিষয়ে নির্দিষ্ট নির্দেশ দিতে পারেন। কিন্তু এটা ঠিক যে সুপ্রিম কোর্ট যেটা মনে করছেন, এর আগেও সুপ্রিম কোর্ট একাধিকবার জাজমেন্ট দিয়েছেন যে এই ধরনের ভিড় সেটা দূরে সরিয়ে দেওয়ার জন্য কিভাবে ফোর্স ইউজ করতে হয়, সবসময় প্রপোর্শনেট ফোর্স ইউজ করতে হয়, উইদাউট এনি প্রভোকেশন। যদি পুলিশ এইভাবে ব্রুটালি মানুষজনদের এইভাবে লাঠিচার্জ করে, এইভাবে মানুষজনকে আহত করেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের কনস্টিটিউশনে যে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের কথা বলা আছে, পিসফুল অ্যাসেম্বলির কথা বলা আছে, যে ফান্ডামেন্টাল রাইটগুলো এনশিওর করা আছে, সেই এনশিওর ফান্ডামেন্টাল রাইট সেটা ইনফ্রিঞ্জ হবে, যেটা কোনোভাবেই কাম্য নয়। এবং এই ধরনের আর্টিকেল 12 অথরিটি যেটা কোনোভাবেই করতে পারেন না, তার প্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে সুপ্রিম কোর্ট বিভিন্ন যে পিটিশনগুলো ছিল, ইভেন অ্যাডভোকেটরা তারা বিভিন্ন থানায় যখন গেছেন সেই থানাতেও তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে, সেটাও আজকে সুপ্রিম কোর্টের সামনে অ্যাডভোকেটরা তুলে ধরেছে। যে রাজ্যগুলিকে নোটিশ জারি করা হয়েছে তার মুখ্য সচিবদের পরবর্তী শুনানিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত যা বলেছেন সেটা নিয়ে নিশ্চয়ই আলোচনা সংশ্লিষ্ট মহল করবেন। যে বিষয়টা আমরা বলতে পারি যে আমরা যেটা দেখেছি, যাদের সঙ্গে কোনোভাবেই ছাত্র বা পড়াশুনোর সঙ্গে যারা কোনোভাবেই যুক্ত নন তারা আন্দোলনে নেমেছিলেন এবং মূলত ভাঙচুর ইত্যাদি তারাই করেছে। আমরা ছাত্রদের আন্দোলন করার বিরুদ্ধে নই, কেননা সেটা সেই বিরুদ্ধাচরণ করা মানে হচ্ছে সংবিধানের বিরুদ্ধাচরণ করা। কিন্তু ছাত্র আন্দোলনের নামে, ছাত্র আন্দোলনের মুখোশ পরে যারা রাষ্ট্রের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে, সংবিধানকে উল্টে ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করেছে, যারা বিভিন্ন সময় অন্যায় করার চেষ্টা করেছে বা মহিলা সাংবাদিকদের শ্লীলতাহানি করেছে, এমনি সাংবাদিক কুলের বুম, ক্যামেরা, সম্পত্তি এইসব ধ্বংস করেছে, ফিজিক্যালি ম্যানহ্যান্ডেল করেছেন, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। ছাত্র আন্দোলন আলাদা জিনিস এবং এই ধরনের কাজকর্ম অন্য ধরনের জিনিস। মহামান্য সুপ্রিম কোর্ট ছাত্রদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নিতে বারণ করেছেন, কিন্তু ছাত্র আন্দোলনের ছদ্মবেশে যারা ছাত্র নয় তারা যদি কোনো রকম গোলমাল করেন তাহলে তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবেন, কেননা আইনে সেরকমই বলা আছে এবং এই রায় তার ব্যতিক্রম নয়। বিভিন্ন সময় যারা কলকাতাতে একদম দিন সময় দেখে, প্রতি শুক্রবারই হবে আর আবার বিকেলের দিকেই হবে, দুপুরের পরে, এটা দেখে দেখে যেসব আন্দোলনের নামে যা যা করেছেন, সেটা 46-এর 16ই আগস্টের গ্রেট ক্যালকাটা কিলিংয়ের ডাকই হোক, কিংবা সিএর আন্দোলনই হোক, কিংবা এই আরশোলা ছারপোকাদের আন্দোলনই হোক, সবই ওই একই রকম ভাবেই হয়েছে। এটার পেছনে কে বা কারা আছে এটাকে খুঁটিয়ে দেখা দরকার, খুব ভালোভাবেই খুঁটিয়ে দেখা দরকার, এবং রাষ্ট্রবিরোধিতাকে কখনোই কোনো রকম ছাত্র আন্দোলনে তকমা দেওয়া যাবে না। 2017 সাল থেকে আরম্ভ করে
অর্থাৎ 2017 সালের নভেম্বরে এনটিএ প্রতিষ্ঠিত হয়, তারপর থেকে আজ পর্যন্ত 270টা প্রবেশিকা পরীক্ষা নিয়েছে এনটিএ। 6,60,00,000 ক্যান্ডিডেট তারা রেজিস্টার করেছে। এদের আয়, এনটিএর আয় এবং ব্যয়ও বেড়েছে, কিন্তু তার সঙ্গে পাল্লা দিয়ে আয়ও বেড়েছে। অথচ পরিকাঠামোর দিকে তাকালে দেখা যাচ্ছে 39টা কেবলমাত্র পার্মানেন্ট স্টাফ, মানে যেটা আজকে সিপিআইএম সাংসদ ভি সিদ্ধাসনের প্রশ্নের উত্তরে সুকান্ত মজুমদার জানিয়েছেন। এটা কিন্তু হয়তো একটু কম, 2024 সাল থেকে এইরকম অবস্থা আসছে, অথচ এর দিকে কোনো নজর নেই। গোটা ভারতে ককরোচ জনতা পার্টির আন্দোলন যে ক্যান্ডিডেটদের তথা ছাত্রছাত্রীদের এই প্রবেশিকা পরীক্ষা যারা গ্রহণ করছে তাদের প্রতি এবং গোটা পরীক্ষা ব্যবস্থার প্রতি যে একটা ভীষণ বিশ্বাসের অভাব বা বিশ্বাসের সংকট তৈরি হয়েছে সেটা প্রকাশ করেছে। অথচ সরকারের একটা অদ্ভুত ঢিলেঢালা মনোভাব, অর্থাৎ সরকার যেন ধরেই নিয়েছে তাদের কিছু যায় আসে না, তার কারণ তারা ভোটে জিতছে, সংসদে ভিন্ন ভিন্নভাবে তারা আসন দখল করছে। অর্থাৎ যেমন তৃণমূলের যারা 20 জন সদস্য লোকসভার সদস্য, তাদেরকে তারা ন্যাশনাল সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত করে এনডিএর শরিক করে নিল। এই রকম নানাভাবে গণতন্ত্রকে প্রবঞ্চিত করে তারা নিজেদের আসন সংখ্যা বাড়াচ্ছে এবং ক্ষমতার রাজনীতি করছে। অর্থাৎ আসল যে সমস্যা, সেই সমস্যাটা জলের তলায় থেকে যাচ্ছে। যদি ভালোভাবে দেখবার কথা বলেন, তাহলে সরকার জাতীয় নিরাপত্তাকে বা হিন্দু মুসলমানের যে সমস্যা, অর্থাৎ অনুপ্রবেশের যে সমস্যা, ডেমোগ্রাফি বদলে যাচ্ছে, এই সমস্ত সমস্যাকে যতখানি গুরুত্ব দিয়ে দেখছে, শিক্ষাকে তার তলানি গুরুত্বটুকুও দেওয়া হচ্ছে না। এবং খুব স্বাভাবিকভাবেই শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গা, যেখানে বহু কোটি কোটি ছেলে মেয়ে তারা প্রত্যেক বছর অসম্ভব পরিশ্রম করে একটা নিজেদের মেরিটকে প্রমাণ করবার চেষ্টা করছে, সেই রকম একটা জায়গায় তারা ঢিলেঢালা একটা মনোভাব দেখিয়ে যাচ্ছে। আজ পর্যন্ত আপনারা ভালো করে দেখতে পাবেন যে পার্লামেন্টে এ নিয়ে কোনো আলোচনা হয়নি। আজকে প্রথম আলোচনা হচ্ছে। প্রধানমন্ত্রী তো 2014 সালের পরে ভারতে কোনো উন্মুক্ত সাংবাদিক সম্মেলনই করেননি। অর্থাৎ গণতান্ত্রিক কোনো বিশ্লেষণ, গণতান্ত্রিক কোনো আলাপ আলোচনা থেকে বিজেপির যে মূল বক্তব্য বা বিজেপির যে এজেন্ডা, সেটাকেই তুলে ধরবার চেষ্টা করছে এবং সেখানেই আসল সমস্যা। মাসের পর মাস অক্লান্ত পরিশ্রম, দিনরাত এক করে পড়াশোনা, ঘুম নাওয়া খাওয়া ভুলে বইয়ে মুখ গুঁজে থাকা, মেডিকেলে সর্বভারতীয় প্রবেশিকার জন্য এভাবেই প্রস্তুতি নেন ছাত্রছাত্রীরা। কিন্তু প্রশ্ন ফাঁসের ঘটনার সেই দীর্ঘ প্রস্তুতিতে এক মুহূর্তে জল ঢেলে দিয়েছে, প্রশ্নের মুখে দান করিয়ে দিয়েছে অসংখ্য ছাত্রছাত্রীর ভবিষ্যৎকে। সেই ক্ষোভই গত এক মাসে আঁচড়ে পড়েছে রাস্তায়। তাদের দাবির মুখে বাধ্য হয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানকে সরিয়েছে মোদী সরকার। কিন্তু সেই পদক্ষেপ কি আদৌ শাস্তিমূলক নাকি স্রেফ চোখে ধুলো দিতে? এই ছবিগুলোকে হাতিয়ার করে সেই প্রশ্ন তুলছে বিরোধীরা। প্রশ্ন ফাঁসের ঘটনায় যার ভূমিকা নেই, সব থেকে বেশি প্রশ্ন উঠেছে সেই ধর্মেন্দ্র প্রধানকে সোমবার সংসদে এবং তারপর মঙ্গলবার ওড়িশায় সংবর্ধনা জানানো হলো। आपको नहीं लगता कि शर्मनाक है किन परिस्थितियों ने इन्होंने इस्तीफा दिया और फिर उनका यहाँ पे स्वागत हो रहा है जैसे कोई सुपरस्टार का आगमन हो रहा है? इस सरकार में कोई विश्वास नहीं कर सकता। पूछना चाहता हूँ कि छात्रों का आंदोलन के बाद सरकार उनका बात सुन के पार्लियामेंट में बिल लेके आता है, ये अच्छा है, या जो आंदोलन होता है तो उसको कुचलने के लिए देश में इमरजेंसी लगा देता है, वो अच्छा बता दीजिए। नीट कांडे देशজোড়া আন্দোলনের মুখে বাধ্য হয়ে শনিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদে ইস্তফা দেন ধর্মেন্দ্র প্রধান। এরপর সোমবার প্রথম সংসদে আসতেই তাকে স্বাগত জানান বিজেপির বেশ কয়েকজন সাংসদ। তার মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হয়। এরপরই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেন। সেই সঙ্গে তিনি লেখেন, ধর্মেন্দ্র প্রধান দুর্নীতি এবং ভারতের ধ্বংস হয়ে যাওয়া শিক্ষা ব্যবস্থার প্রতীক এবং
তাই থাকবেন। এই শিক্ষা ব্যবস্থায় 26 জন ছাত্রছাত্রীর প্রাণ নিয়েছে এবং লক্ষাধিক পড়ুয়াকে রাস্তায় নামতে বাধ্য করেছে। ধর্মেন্দ্র প্রধান কোনো নৈতিক কারণে পদত্যাগ করেননি, ছাত্রদের ক্ষোভের মুখে বাধ্য হয়েছেন। আর বিজেপি সেই ব্যক্তিকে সংসদে মালা পরাচ্ছে। লক্ষ লক্ষ ছেলেমেয়ের ভবিষ্যৎ ধ্বংসের উৎসব চলছে। দেশের প্রত্যেক ছাত্রছাত্রী এটা দেখছে। যারা যারা এটা করলেন সেই প্রত্যেকটা মুখ মনে থাকবে। এর রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার নিজের রাজ্য ওড়িশায় ফেরেন ধর্মেন্দ্র প্রধান। বিমানবন্দরে নামার পরেই ওড়িশার সম্বলপুরের বিজেপি সাংসদকে উত্তরীয় পরিয়ে দেন তারা। আর এই ছবি নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। আন্দোলনের চাপে যখন ইস্তফা দিতে হলো, প্রথমে তো বলেছিলেন ইস্তফা দেবেন না, তো সেই ইস্তফা যখন দিতেই হলো তো তখন তো কেন্দ্রীয় সরকারের মুখ তো পুড়েছে। এখন এই ফেস সেভিং এর খানিকটা ঘুরপথে তিনি যাওয়ার পর যারা চাইছিল না ইস্তফা, যারা নতুন প্রজন্মকে দমন পীড়ন করতে চাইছিল, তারা ধর্মেন্দ্র প্রধানজিকে সম্বর্ধনা দিয়েছে, এই করেছে ওই করেছে, তাদের ব্যাপার। ধর্মেন্দ্র প্রধান কোনো রকম অন্যায় করেছেন সরাসরি, বা তিনি লোকের বাড়ি বাড়িতে গিয়ে সৎরঞ্জন অসৎরঞ্জনদের থ্রু দিয়ে প্রশ্নপত্র বিক্রি করেছেন, বা তার খাটের তলা থেকে প্রচুর টাকা পাওয়া গেছে, বা বান্ধবীর বাড়ি থেকে প্রচুর টাকা পাওয়া গেছে, এইসব ব্যাপারে এরকম তো কোনো কিছু ঘটেনি। বা ধর্মেন্দ্র প্রধান এরকমও কোনো বিবৃতি দেননি ঘটনার পরে যে শরীর থাকলে যেরকম জ্বর হয় সেরকম মহিলারা রাস্তায় থাকলে রেপও হয়, সেরকম প্রশ্নপত্র থাকলে সেটা ফাঁসও হয়, এরকম কথা ধর্মেন্দ্র প্রধান বলেননি। সুতরাং ধর্মেন্দ্র প্রধান যেটা করেছেন বৃহত্তর স্বার্থে এবং একটা ছাত্র সমাজের আন্দোলনের প্রতি একটা মান্যতা এবং সংবিধানের প্রতি দায়বদ্ধতা থেকে করেছেন। সেই ক্ষেত্রে তাকে অপরাধী বলে চিহ্নিতকরণের যে কাজটা করা হচ্ছিল সেখান থেকে তিনি অনেক অনেক যোজন দূরে। কিন্তু ভারতীয় জনতা পার্টির যে নীতি, যে আদর্শ, সেই অনুযায়ী তিনি কাজ করেছেন, যে কাজ একদা শ্রী লালকৃষ্ণ আদবানিকেও করতে দেখা গেছিল। সুতরাং তিনি সেই পূর্বসূরীদের পদাঙ্ক অনুসরণ করেছেন। লজ্জিত হবার মতন তিনি কিছু করেছেন বলে আমার বিশ্বাস নেই। অনেকে প্রশ্ন তুলছেন, দেশজোড়া ছাত্র যুব আন্দোলনের পর বাধ্য হয়ে মোদী মন্ত্রিসভা থেকে ধর্মেন্দ্র প্রধানকে সরানো হলেও বারবার তাকে সংবর্ধনা দিয়ে বিজেপিকে এটাই প্রমাণ করার চেষ্টা করছে না যে তারা আরএসএস ঘনিষ্ঠ ও মোদী অমিত শাহের বিশ্বস্ত ধর্মেন্দ্র প্রধানের পুরোপুরি পাশে আছে। এটা কি আন্দোলনকারীদের সঙ্গে দ্বিচারিতা নয়? এখানে প্রথম থেকে বিজেপি সরকারের নীতি ছিল যা কিছু হোক আমাদের কোনো মন্ত্রী পদত্যাগ করবে না, মন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হয়েছে। এটা প্রথম নম্বর ভাবতে হবে যে এটা তাদের যে অসহায়তা সেটাকে আরো মেকআপ করবার একটা চেষ্টা, হাস্যকর প্রচেষ্টা তারা চালাচ্ছে। শুধু সংসদ চত্বরেই সম্বর্ধনা নয়, কার্যত বীরের মতো করে স্বাগত জানানোই নয়, অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে সোমবার সদ্য পদত্যাগী শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে বিজেপি সাংসদরা পাগড়িও পরিয়ে দেন। এরপর মঙ্গলবার ওড়িশাতেও সম্বর্ধনা দেওয়া হলো সদ্য প্রাক্তন শিক্ষামন্ত্রী ও বিজেপি সাংসদ ধর্মেন্দ্র প্রধানকে। আর এ নিয়েই যখন সমালোচনায় সরব কংগ্রেস, তখন প্রশ্ন ফাঁস ঘিরে মোদী সরকারকে লোকসভায় বিঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা তৃণমূল আমলে পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ দুর্নীতি ও তার জেরে হাজার হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি যাওয়ার প্রসঙ্গ মনে করিয়ে দিয়ে কটাক্ষ করেছে বিজেপি। Dreams of India's youth cannot be built on fear. They can only be built on fairness, transparency and trust. अन्याय की नींव पर भविष्य का निर्माण नहीं हो सकता है सर। टीएमसी की जब सरकार थी पश्चिम बंगाल में टीचर रिक्रूटमेंट स्कैम में सुप्रीम कोर्ट ने 27,753 अपॉइंटमेंट्स को कैंसिल करा गया क्योंकि उन्होंने उसमें फ्रॉड और मैनिपुलेशन पाया। কালীঘাট তৃণমূলের তরফে মঙ্গলবার প্রশ্ন ফাঁস ইস্যুতে লোকসভায় বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি সরকারের ভূমিকার সমালোচনায় সরব হন তিনি। It is an admission that the NDA and the BJP government have failed. It failed to protect examinations. It failed to protect the students. It failed to protect the merits. So students are not asking for sympathy. They're asking for certainty. They're asking for one simple guarantee. If I study honestly for 2 years, let not somebody buy my future overnight. Is that too much to ask for, sir? প্রাথমিক থেকে হাই স্কুল, শিক্ষক থেকে শিক্ষাকর্মী,
তৃণমূল সরকারের আমলে লাগামহীন নিয়োগ দুর্নীতি হয়েছিল। শেষ অবধি সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন হাজার হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। বছরের পর বছর রোদ জল উপেক্ষা করে আন্দোলন করেছেন চাকরি প্রার্থীরা। তৃণমূল সরকারের আমলে পুলিশ তাদের পিটিয়েছে, লাথি মেরেছে। অতীতের এই সব কথা মনে করিয়ে দিয়ে পাল্টা জবাব দিয়েছে বিজেপি। পেপার লিক, এই একইভাবে পেপার লিক হয়েছে কংগ্রেস গভর্নমেন্টে, কেরালা সরকারে, আপ সরকারে, নন্দীগ্রামে গুলি চলেছে, সিপিএম আমলে বুদ্ধদেব বাবু ডিজাইন করেননি। 26,000 চাকরি গেছে, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির পিসিমা ডিজাইন করেনি। সুতরাং বলা খুব সহজ, করে দেখানোটা কঠিন, যেটা আমাদের কেন্দ্র সরকার এবং আমাদের সম্মানীয় এক্স এডুকেশন মিনিস্টার করে দেখিয়েছেন। কারণ আমাদের কাছে আমাদের সন্তানরা সর্বপ্রথম, দেশ সর্বপ্রথম। শুরুটা হয়েছিল দিল্লিতে, পরে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলন শুধু সেখানেই আটকে থাকেনি। ছাত্র যুবদের আন্দোলন ছড়িয়ে পড়ে বিহার, অসম, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ সহ দেশের নানা রাজ্যে, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড সহ একাধিক রাজ্যে। এরপর সরকার তাদের দাবি মেনে নেওয়ায় আপাতত বিক্ষোভ থেকে পিছু হটেছে ককরোচ জনতা পার্টি। এই দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের করা মামলা প্রত্যাহার। এই দাবি মানা না হলে সোমবারই ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দেয় আরশোলা পার্টি। এরপর নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিল বিজেপি শাসিত বিহার, অসম ও মহারাষ্ট্র সরকার। বিহার পুলিশের তরফে দাবি করা হয়েছে 25শে জুলাই মোট 694 জনকে আটক করা হয়েছিল। 339 জন নাবালককে ছেড়ে দেওয়ার পর 355 জনকে গ্রেফতার করা হয়। বিহারের স্বরাষ্ট্র দপ্তরের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে 26শে জুলাই সন্ধ্যে 6টার আগে বিক্ষোভে অংশগ্রহণকারী কোনো ব্যক্তির বিরুদ্ধে সরকার কোনো শাস্তিমূলক আইনি পদক্ষেপ গ্রহণ করবে না। একই পথে হেঁটেছে বিজেপি শাসিত অসম সরকারও। মোট 5টি মামলার ভিত্তিতে অসমে গ্রেফতার করা হয়েছিল 13 জন নিট আন্দোলনকারীকে। এদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে তাদেরকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে অসম সরকার। নিট আন্দোলনকারীদেরকে স্বস্তি দিয়ে তাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করার ঘোষণা করেছে ফডনবিস সরকারও। মুম্বাইয়ের ওরলি, দাদার, সিয়ান, মাহিম, শিবাজি পার্ক থানায় দায়ের হওয়া 13টি মামলা প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র সরকার। এদিকে আন্দোলন ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল ধর্মতলায়। এই ঘটনায় 16 জনকে গ্রেফতার করা হয়েছিল। ধৃত 16 জনকেই মঙ্গলবার জামিন দেয় ব্যাংশাল আদালত। নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ আপাতত থেমেছে, কিন্তু এরই মধ্যে কলকাতায় সভা মিছিল চলছেই। কোথাও এসএফআই, কোথাও আরএসএস পন্থীরা। শুক্রবার বাম ছাত্র যুবদের মিছিলের পাল্টা সোমবার কলকাতা জুড়ে তিরঙ্গা যাত্রা করেছিল বিজেপি। আর মঙ্গলবার রাস্তায় নামল আরএসএস এর ছাত্র সংগঠন এবিভিপি সহ শিক্ষক ও শিক্ষাকর্মীদের একাধিক সংগঠন। নিটের প্রশ্নফাঁস কাণ্ডে প্রতিবাদের নামে দেশবিরোধী কার্যকলাপের অভিযোগ তুলে পথে নামল তারা। হাতে ছিল জাতীয় পতাকা। হাওড়া থেকে শুরু হয় মিছিল, শেষ হয় ধর্মতলায়। মিছিল শেষে গাড়ির ওপরে অস্থায়ী মঞ্চ তৈরি করে সভা করে তারা। অন্যদিকে আরেকটি মিছিল শুরু হয় শিয়ালদা স্টেশন থেকে। এই মিছিলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পাশাপাশি অংশ নেয় শিক্ষা সংস্কৃতি ও সুরক্ষা মঞ্চ, অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ, ভারতীয় শিক্ষা মণ্ডলের মতো একাধিক সংগঠন। ককরোচদের বিরুদ্ধে বিদ্যার্থী পরিষদ এবং সাধারণ ছাত্রছাত্রীরা, লাল ককরোচ দেখলেই আপনারা জানেন ককরোচ কতটা ক্ষতিকারক, তাদের সাথে লাল হিট আমরা লাগাবো এবং যারা এই ককরোচদেরকে সাপোর্ট করছে, সেই যে লাল সেকুমাকু, তাদেরকেও ভালো করে ব্যবস্থা করার জন্য আমরা তৈরি আছি। নক্কারজনক ঘটনা ঘটছে, সেই আন্দোলন গণতান্ত্রিকভাবে হতে পারে, ছাত্ররা করতেই পারে, কিন্তু সেই আন্দোলনকে কেন্দ্র করে দেশবিরোধী স্লোগান চলছে দেখতে পাচ্ছি। এটার বিরুদ্ধে আমরা ভারতবর্ষের রাষ্ট্রবাদী যারা ছাত্র, শিক্ষক, অধ্যাপক, তারা কলকাতায় রাস্তায় নেমেছে। পথে নামে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইও। ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ নিটের পরীক্ষা নিয়ামক সংস্থাকে বাতিল ঘোষণা করা হোক, এই দাবিতেই কলেজ স্ট্রিটের বাটা মোড় থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে অবধি মিছিল করে এসএফআই সহ অন্যান্য বামপন্থী ছাত্র সংগঠন। গোটা দেশ জুড়ে একের পর এক প্রতিটা প্রান্ত থেকে এই আন্দোলনের সাথীদেরকে, কর্মীদেরকে, নেতৃত্বদেরকে মিথ্যে মামলা দিয়ে অ্যারেস্ট করা হচ্ছে। আমাদের কলকাতার বুকেও র্যান্ডম অ্যারেস্ট চলছে। ইচ্ছে করে মানে সাম্প্রদায়িক উস্কানি তৈরি করবার জন্য কমিউনাল প্রভোকেটিভ অ্যারেস্ট করা হচ্ছে। এদিকে মঙ্গলবার সন্ধেয় দিল্লিতে সিপিএমের সদর দপ্তর একে গোপালন ভবনে পৌঁছয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশ। সিপিএমের দাবি 2021-এর একটি মামলার ওয়ারেন্ট দেখিয়ে ঐশী ঘোষকে হেফাজতে নিতে চায় দিল্লি পুলিশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশ জোর করে সদর দপ্তরে ঢোকার চেষ্টা করে বলেও দাবি সিপিএমের। দিল্লি পুলিশ সূত্রে দাবি
2021 সালের একটি মামলায় ঐশীকে জিজ্ঞাসাবাদ করতে যান তারা। সদর দফতরে পুলিশ আসার খবর পেয়ে সেখানে চলে আসেন সিপিএম এর রাজ্যসভার সাংসদ জন ব্রিটাস। এ নিয়ে সাময়িক হুলস্থুল বাধে। Today the Delhi police officers barged into the office of the CPM, which is a national party, and they wanted to take Aishi Ghosh into custody. She is one of the faces of the Jantar Mandar agitation. They say that there is a warrant against her, which is of 2021 case. But I checked up with that police officer. They say that the warrant was issued her. But the fact is that even in their records, the warrant was communicated over phone. You cannot communicate a warrant on telephone. It should be personally handed over. সিপিএম এর আবার গণতন্ত্র। সিপিএম যারা নেতাই করেছে, যারা মরিচঝাপি করেছে, যারা বানতলা করিয়েছে, যারা বিভিন্ন সময় অত্যাচার করেছে, যারা শিপ্রা ঘোষের মতন ঘটনা ঘটিয়েছে, তাদের আবার গণতান্ত্রিক অধিকার নিয়ে তারা কথা বলছে। এদিকে নিট কাণ্ডের আবহে জোর চাপানুতর চলছে দিল্লির রাজনীতিতে। দেশ জোড়া আন্দোলনের মুখে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতে বাধ্য হওয়ায় আপাতত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের দায়িত্ব সামলাচ্ছেন প্রহ্লাদ যোশী, যিনিও আরএসএস ঘনিষ্ঠ ও মোদী অমিত শাহর অত্যন্ত বিশ্বস্ত। তাকে নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। Who is a defender of rapists? That's the most filthy type of man. There can be no filthier man than somebody who says that rapists need protection. That is the education minister of India today. It's strange. It's a strange reaction from the prime minister that there are so many people in his cabinet. He could have chosen any one of them, but he chooses a person who protects rapists. ये जो अखिलेश यादव, राहुल गांधी, इन सारे लोगों को उन युवाओं ने नकार दिया। सीधा सरकार से बात की और सरकार ने भी सीधा छात्रों से बात की। क्रेडिबिलिटी को इनकी विश्वसनीयता इतना गिर गई कि वो आंदोलनकारियों ने किसी को पूछा नहीं। इसीलिए अपना तो याद नहीं रहा, दूसरे पर आरोप लगा रहे हैं। নিটের প্রশ্নফাঁস কাণ্ডের প্রতিবাদে দেশজোড়া জেন জি আন্দোলনের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন ধর্মেন্দ্র প্রধান। পড়ুয়াদের উপর ছড়রা গুলি ও AK-47 থেকে গুলি চালানোর অভিযোগে প্রশ্নফাঁস নিয়ে প্রতিদিন মোদী সরকারের উপর চাপ বাড়াচ্ছে বিরোধীরা। अमित शाह जवाब दो, जवाब दो, जवाब दो, लाठी का हिसाब दो, हिसाब दो, हिसाब दो। এই পরিস্থিতিতে বিজেপি বিরোধী আম আদমি পার্টি শাসিত পাঞ্জাবেও একের পর এক সরকারি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। মঙ্গলবার পাঞ্জাবের প্রশ্ন ফাঁসের অভিযোগকে হাতিয়ার করে সংসদ চত্বরে বিক্ষোভ দেখায় বিজেপি। প্রশ্নফাঁস কাণ্ডে পাঞ্জাবের শিক্ষামন্ত্রী হরজোত সিং বেইনসের পদত্যাগের দাবিতে সংসদ চত্বরে বিক্ষোভে সামিল হন বিজেপি সাংসদরা। প্রতিবাদে রাহুল সিনহার ঠিক পাশে দেখা যায় তৃণমূলের বিদ্রোহী এনসিপিআই সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে। পাশাপাশি বিক্ষোভে সামিল হন সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগদানকারী সাংসদ সুস্মিতা দেব। एक तरफ वो रोज वीडियोस बनाते हैं कि जेनजी को सड़क पे आना चाहिए, देश को नेपाल बना देना चाहिए, और जब पंजाब में युवा पीसफुली जाकर इन सब इश्यूज के ऊपर प्रोटेस्ट करते हैं तो उनके ऊपर उनकी सरकार में जो पुलिस है, पंजाब पुलिस, वो बर्बरता से लाठीचार्ज करती है। अरविंद केजरीवाल जी को ये डबल स्टैंडर्ड्स छोड़ देने चाहिए और पंजाब के एजुकेशन मिनिस्टर का हर हाल में इस्तीफा होना चाहिए। যদিও প্রশ্নফাঁসের যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন আপ শাসিত পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। पंजाब में पेपर लीक नहीं हुआ था। हमारे पास एक चीटिंग का मामला आया था। पिछले दिनों फार्मेसी का एक एग्जाम था, 11 बजे एग्जाम शुरू हुआ, 11:15 तक हमें पता चल गया कि कोई ब्लूटूथ वाले पेन से ना स्कैनिंग करके कोई बच्चा बाहर से अपने हेडफोन के जरिए कोई उनको करवा रहा था एग्जाम, मतलब आंसर बता रहा था। इमीडिएटली पुलिस ने एक्शन लेके 10 स्टूडेंट और 11 बाहर के जो गैंग था उनको पकड़ के जेल में दे दिया।
নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তাল হয়েছে দেশ। রাজ্যে রাজ্যে আন্দোলনে নেমেছে যুব প্রজন্ম। শেষ অবধি কার্যত নতি স্বীকার করতে হয়েছে সরকারকে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে সরাতে হয়েছে ধর্মেন্দ্র প্রধানকে, অস্বস্তিতে পড়তে হয়েছে মোদী সরকারকে। এই আবহেই নিট ইউজিতে রাজ্যের সেরা 100 জনকে সংবর্ধনা দিল রাজ্য সরকার। মঙ্গলবার নবান্ন সভাঘরে হয় এই সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে সরকারি এবং বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থায় ব্যাপকভাবে পরিবর্তন এবং অগ্রগতির জন্য অঙ্গীকারবদ্ধ। আমরা এমন পরিকাঠামো, এমন স্বাস্থ্যকেন্দ্র, এমন পরিবেশ তৈরি করব যাতে আগামী দিনে আমাদের এই নিটে সফল হওয়া চিকিৎসকরা তারা নিজেরাই স্বইচ্ছায় এই রাজ্যে চিকিৎসা পরিষেবা দান করার জন্য উৎসাহিত হয়। সেই পরিবেশ তৈরি, পরিকাঠামো তৈরি করার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের। পরিবর্তিত পরিস্থিতিতে যে বাংলার স্বপ্ন আমরা দেখছি, সেই বাংলার স্বপ্ন বুননের জন্য প্রথম যে 100 জন যারা চিকিৎসা ক্ষেত্রে ভবিষ্যতের নক্ষত্র হতে চলেছেন আপনারা তাঁরা। উচ্চশিক্ষা দপ্তর থেকে আসা আপনাদের কাছে, এর পরেতে যখন বড় হবেন, আরো বড় হবেন, শুধু নিজের কথা না ভেবে যে সমাজ, যে রাষ্ট্র আপনাকে এই পেশাতে তৈরি করছে তার কথাও ভাববেন এবং সমাজের জন্য আপনার যে সামাজিক কর্তব্য কতটা আপনি ফিরিয়ে দিতে পারছেন তা ভাববেন। দেখবেন সঠিক পথে থাকবেন। নিট ইউজিতে রাজ্যের সেরা হয়েছেন সব্যসাচী লস্কর। সর্বভারতীয় র্যাঙ্ক 36, স্কোর 720-র মধ্যে 696। কৃতীদের হাতে ল্যাপটপ ও সার্টিফিকেট তুলে দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। প্রথম 10 জনকে সংবর্ধনা জানান মুখ্যমন্ত্রী। আমাদের স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থাকে অগ্রাধিকার দিয়ে আমরা এমবিবিএস এর ক্ষেত্রে বা ডাক্তারির ক্ষেত্রে আরো আসন সংখ্যা বৃদ্ধি করা এবং 4টি নতুন মেডিকেল কলেজ কালিম্পং, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ দিনাজপুরে তৈরি করার পরিকল্পনা বাজেটে ঘোষণা করেছি। উত্তরবঙ্গে আরো একটি এইমস তৈরি করার কল্যাণীর পাশাপাশি পরিকল্পনা আমরা ঘোষণা করেছি। প্রশ্ন ফাঁস, তার জেরে দেশ জোড়া আন্দোলন, পথে জেনজি, উত্তেজনার আজ সংসদেও। প্রশ্নপত্র ফাঁস আটকাতে নতুন বিল এনেছে নরেন্দ্র মোদী সরকার, কিন্তু তা আদৌ কতটা কার্যকরী হবে তা নিয়েই প্রশ্ন তুলেছে বিরোধীরা। এই আবহেই রাজ্যে নিটের সফল পরীক্ষার্থীদের সংবর্ধনা দিল রাজ্য সরকার। এরই মধ্যে মঙ্গলবার সকালে দিল্লিতে দেখা গেল এই ছবি। মঙ্গলবার বৈঠকে খোদ প্রধানমন্ত্রীর সঙ্গে একেবারে ফার্স্ট বেঞ্চে জায়গা পেলেন তৃণমূলের বিদ্রোহী এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। এই ছবিতে দেখা যাচ্ছে স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গডকরি, কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালে ও অনুপ্রিয়া পটেলকে। আর তাদের পাশেই বসে রয়েছেন তৃণমূলের বিদ্রোহী সাংসদ, বর্তমানে এনসিপিআইতে মিশে যাওয়া সাংসদদের অন্যতম কাকলি ঘোষ দস্তিদার। ওপরের সারিতে নরেন্দ্র মোদীর প্রায় পেছনেই বসে আর এক এনসিপিআই সাংসদ শতাব্দী রায়। সেই সারিতেই একটু দূরে বসে অসিত মাল। They have recognized as a part of India, that's why they called us to the meeting today. But further talk is going on regarding our seating arrangements and further recognition. So 14 से पहले भी ऐसा मीटिंग कभी होता नहीं था, तो हमें बहुत अच्छा लगा। और हमारे जो 20 सांसद एनसीपीआई के जुट है, हम साथ काम कर रहे हैं, ये खुशी की बात है। খুব ভালো অভিজ্ঞতা, খুব সুন্দরভাবে আমাদেরকে স্বাগত জানিয়েছেন ওনারা, ভালো লাগলো। সংসদীয় রাজনীতিতে তৃণমূল যখন ভেঙে চুরে একাকার, তখন নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ ক্রমশ হচ্ছে বাহুবলী। যারা আসছেন এনডিএও তাদের স্বাগত জানাচ্ছে। তৃণমূলের কার্যপদ্ধতি, তৃণমূলের নেতৃত্বের প্রতি ঘৃণা, বিতৃষ্ণা, অনাস্থা আজকে এদের এই পর্যায়ে এনে দাঁড় করিয়েছে। কিন্তু এনডিএর শরিক হিসেবে তারা কাজ করবেন, এটা তো এনডিএ শক্তিশালী হবে। एनसीपीआई के जो सांसद है वो तृणमूल कांग्रेस का सांसद होकर जीता था, ममता बनर्जी को तस्वीर लगा के जीता और बीजेपी का विरोध करके जीता।
वो तो पार्टी के साथ गद्दारी किए हैं। একদিকে বিদ্রোহী তৃণমূল সাংসদরা এনডিএতে, অন্যদিকে তাদের কটাক্ষ করছেন কালীঘাট তৃণমূলের সাংসদরা। তাদের মধ্যে কটাক্ষের যুদ্ধ চলছে। নির্বাচনের ফলাফলের পর এ রাজ্যে তো বটেই, সারা দেশে অদ্ভুত রাজনৈতিক সমীকরণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেটা কখনো বিশ্বাস করার মতন জায়গায় আমরা ছিলাম না। সেই অবিশ্বাসটা ক্রমশ বিশ্বাসে পরিণত হচ্ছে। যে তৃণমূল কংগ্রেসের সাংসদরা দিনের পর দিন বিজেপিকে বিরোধিতা করেছে, আর বিজেপি যে সমস্ত সাংসদদের তীব্র বিরোধিতা করেছেন, যেমন সায়নী ঘোষ, যেমন রচনা বন্দ্যোপাধ্যায়, তাদেরকেই তারা কিন্তু এনডিএ শরিক করে নিচ্ছে। অভূতপূর্ব রাজনীতির সমীকরণ কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে আমরা দেখতে পাচ্ছি। বিজেপি বলবার চেষ্টা করছেন যে এটা বৃহত্তম জাতীয় স্বার্থে তারা তৃণমূল কংগ্রেসের 20 জন সাংসদকে এনসিপিআইয়ের শরিক হিসাবে নিচ্ছেন। যা জানা যাচ্ছে, আজকে যারা শরিক, কালকেই তারা অঙ্গীভূত হয়ে যাবেন, অর্থাৎ বিজেপির পতাকা হয়তো ধরবেন। আজকে যারা এনসিপিআই, কালকেই তারা হয়তো কেউ কেউ মন্ত্রী হয়ে যাবেন, এমনই খবর। শেষ পর্যন্ত বিজেপির কর্মী সমর্থক যারা আছেন, তারা সায়নী ঘোষের যোগদান বা এনডিএ শরিক হয়ে এনসিপিআই এর যোগদান কিভাবে মানবেন? বিজেপির কর্মী সমর্থকরা যারা এতদিন জেনে এসছেন তৃণমূল মানেই হলো চোর, তৃণমূল মানেই হলো অত্যাচার, সেই সমস্ত সাংসদ যাদেরকে তারা বিরোধিতা করেছেন, সেই সাংসদরা যখন প্রধানমন্ত্রীর সাথে এক সারিতে বসেন, তখন বিজেপির কর্মী সমর্থকরা কি ভাবে, তাদের কাছে কি বার্তা যায়, তারা কি ভাবেন? শেষ পর্যন্ত বৃহত্তম স্বার্থর কথা বারবার বলা হচ্ছে যে একের পর এক বিল পাশ করার জন্য, কখনো বলা হচ্ছে মহিলা সংরক্ষণ বিলের পাশ করার জন্য, কখনো বলা হচ্ছে ডিলিমিটেশন বিল পাশ করার জন্য তারা এই বৃহত্তম স্বার্থে বিজেপি তৃণমূলের সাংসদদেরকে বিজেপি মানে এনডিএ শরিক করছেন, বা পরবর্তী সময় বিজেপিতে অংশগ্রহণ করাবেন। কিন্তু প্রশ্নটা থাকছে, যে বিজেপি নির্বাচনের আগে, অর্থাৎ বিধানসভা নির্বাচনের আগে দুর্নীতিমুক্ত বাংলার কথা বলেছিলেন, যারা তৃণমূল কংগ্রেসকে দুর্নীতির সমর্থক বলেছিলেন, যারা বলেছিলেন বিজেপির তৃণমূলীকরণ ঘটবে না, শেষ পর্যন্ত বিজেপির তৃণমূলীকরণের প্রভাব বা প্রবণতা কিন্তু খুব স্পষ্ট ধরা পড়ছে। শেষ বিচারে জাতীয় স্বার্থ রক্ষা করতে গিয়ে দল হিসাবে বিজেপির তৃণমূলীকরণ যেমন ঘটছে, আর সরকার, তৃণমূল সরকার এবং বিজেপি সরকার এর প্রকৃতিগত তফাৎ কি আদতে কোনো থাকবে? এই প্রশ্নটা কিন্তু থাকছে। মঙ্গলবার নয়াদিল্লিতে এনডিএর মঙ্গল মিলন বৈঠক হয়। সেই বৈঠকেই অংশগ্রহণ করেন এনসিপিআই এর কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, সায়নী ঘোষ, রচনা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, শর্মিলা সরকার সহ আরো অনেকে। एक्सपीरियंस हुआ, हम लोग को ये पॉजिटिव फीलिंग बहुत आया कि आगे में हम लोग जो सांसद हैं, जो नए हम लोग एनडीए में ज्वाइन किए हैं, हम लोग के लिए काफी अच्छा काम करने के लिए रास्ता खुल गया। आई नो, वी ऑल नो दैट वी विल गेट फुल सपोर्ट फ्रॉम द एनडीए पार्टी। অবিলম্বে সাংসদ পদ খারিজ হওয়া দরকার। এ বাঞ্চ অফ গদ্দার্স লোকসভার, আরে দম থাকলে রাজ্যসভার মতো ইস্তফা দিন না। মিটিং করছেন বিজেপির সঙ্গে, যাচ্ছেন এনসিপিআই বলে কোনো দলে, আবার এনডিএ। শুধু মমতাদির সঙ্গে বেইমানি হয়নি, শুধু তৃণমূলের সঙ্গে বেইমানি হয়নি, তাদের ভোটার যারা বিজেপি বিরোধী ভোট দিয়েছেন, একজন ভোটারের সঙ্গে বেইমানি করেছে এরা। প্রথমবার এনডিএর বৈঠকে যোগ দেওয়ার পর বিজেপির ভূয়সী প্রশংসা করেছেন বিদ্রোহী তৃণমূল সাংসদরা। খুবই ভালো, খুবই এনগেজিং, খুবই ইন্টারেস্টিং, খুবই ইনফরমেটিভ। ফরেন ট্রেড এগ্রিমেন্টস এর সাথে সাথে ব্লু ইকোনমি নিয়ে একটা বড় প্রেজেন্টেশন দেওয়া হলো মন্ত্রীদের পক্ষ থেকে। খুবই ভালো, অনেক কিছু শিখতে পেলাম। তোমার তো বেঈমান গদ্দার, মির্জাপুর একখানা বেঈমান ছিল, আর এ তো 20টা গদ্দার একসঙ্গে জন্মে গেছে। ওরা কোথায় মিটিংয়ে গেছে না গেছে কিছু এসে যায় না। পশ্চিমবাংলায় এরা তো 20 জন গেছে, পশ্চিমবাংলায় এনসিপিআর 20টা ভোটও নেই। ভোটে ভরাডুবির পর তৃণমূলে ভাঙন। এখন কার্যত 3 পক্ষ, কেউ বিজেপির দিকে, কারুর বিরুদ্ধে বিজেপি ঘেঁষা হওয়ার অভিযোগ, আর একদিকে কালীঘাট তৃণমূল। যেই বিষয়টা নিয়ে আজকে বলা হচ্ছে, আমাদের দল, আমার নেতৃত্ব, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার সংসদের ভেতরে এবং সংসদ ভবনের বাইরে এই বিষয় নিয়ে সোচ্চার হয়েছেন। আমাদের মনে কোনো ধোঁয়াশা নেই কি যারা গেছেন তারা বিজেপির ভীতি প্রদর্শন, ইডি, সিবিআই বিভিন্ন রকমের কারণে তারা ডিফেক্ট করেছে। কিন্তু
তাদের ডিফেকশনটা লিগ্যালিটির মোড়কে মুড়তে গিয়ে বিজেপি একবার তাদেরকে তৃণমূল বলল, দেখলো সেটা ধোপে টিকছে না, তখন তারা হলেন অন্য একটি দল। এখন অন্য একটি দলটাকেও যখন দেখছেন সেটা আনটেনেবল, তখন তারা এখন বিজেপিতে মার্চ করবে। আলটিমেটলি এরা সকলেই ডাইরেক্ট বা ইনডাইরেক্ট বিজেপির লোক আজকের দিনে, এবং বিজেপির হয়েই তারা কথা বলছেন। এই নিয়ে বাংলার মানুষ বা আমাদের মতো রাজনৈতিক কর্মী, আমার দলের কোনো সংশয় নেই। যাদের সংশয় আছে তারা দেখুক। আমরা তো বলেছি যে বিজেপি ভালোবাসায় হোক বিজেপির প্রতি বা ভয়ে ভীতির কারণে হোক, তারা বিজেপির সাথে সম্পৃক্ত হয়েছেন, বিজেপির কথা বিজেপি হয়েছে। এখন বিজেপি আগামী দিন তারা মন্ত্রী হবেন, আগামী দিন বিজেপির হয়ে হয়তো তারা প্রচারও করবেন, ভোটেও দাঁড়াবেন। এই সমস্যাটা বিজেপিতে। বাকি তারা সংসদ ভবনে কোথায় বসবেন, কি করবেন, সেটা হচ্ছে তাদের ইন্টারনাল প্রবলেম। আমাদের মনে কোনো সংশয় নেই যে তারা বিজেপি এবং বিজেপি তারা। সুতরাং আজকে যারাই অন্য নাম নিক বা অন্য কোনো দলের নাম নিক বা নিজেদেরকে অমুক তৃণমূল তমুক তৃণমূল, তৃণমূল কংগ্রেস হচ্ছি আমরা। আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো সুতরাং যাদের এই নিয়ে প্রশ্ন আছেন তারা দেখে নিন, আগামী দিন আমরা দেব। সুপ্রিম কোর্ট পরিষ্কার, মহারাষ্ট্রতে শিবসেনার বিভাজন বিষয় সুপ্রিম কোর্ট 2023 সালে পরিষ্কার করে দিয়েছে যে লেজিসলেটিভ পার্টি বা পার্লামেন্টারি পার্টি আসল পলিটিক্যাল পার্টি নয়। একটা পলিটিক্যাল পার্টি যার বিভিন্ন জেলায় সংগঠন আছে, বিভিন্ন রাজ্যে সংগঠন আছে, তার ভিত্তি সে রাজনৈতিক দল, সে গণতান্ত্রিক প্রক্রিয়াতে তার নেতৃত্ব ইলেক্টেড হয়। তার একটি ছোট্ট অংশ হচ্ছে তার পার্লামেন্টারি পার্টি বা তার লেজিসলেটিভ পার্টি। তো সুতরাং কোনো লেজিসলেটিভ পার্টি বা পার্লামেন্টারি পার্টি স্বতন্ত্র নয় যে সে কখনো মাজার বা সে ডিফেকশনের কথা বলতে পারে। তারা শিবসেনা বা এনসিপির ক্ষেত্রে হয়তো কিছুটা আংশিক রূপে সফল হয়েছেন, কিন্তু বাংলার মাটিতে তৃণমূলের ক্ষেত্রে হবে না। তৃণমূল কংগ্রেস হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যার নেত্রী, যার অফিস রেজিস্টার্ড আছে, সেটাও গুগলে জলজল করছে, তার ঠিকানাটা কি। তো সুতরাং তৃণমূল কংগ্রেস নিয়ে আমাদের অবস্থান যা ছিল, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিন যেটা বলেছিলেন, আজকে যত দিন যাচ্ছে সেটাই সত্যি প্রতিপন্ন হচ্ছে। মানুষ দেখছে, বাংলার মানুষের মধ্যে কোনো সন্দেহ ছিল না, যাদের ছিল তারা বিচার করে নিক। বিধানসভার ফলাফলের পর পশ্চিমবাংলাতে দুটো জিনিস দেখা গেল। এক, বিধানসভায় যারা নির্বাচিত হলেন তৃণমূলের টিকিটে, তাদের একটা বড় অংশ তারা তৃণমূল থেকে বেরিয়ে গিয়ে তারা বললেন আমরাই প্রকৃত তৃণমূল। আর লোকসভার 20 জন সদস্য, 28 জনের 20 জন সদস্য তারা একটা আলাদা ব্লক তৈরি করলেন। তৈরি করে তারা বললেন আমরা তৃণমূলের সঙ্গে থাকতে চাই না। দেখো, কোনো ভয় ভীতি কোনো কিছুর ব্যাপার নেই, কাউকে চাপ দেওয়ারও ব্যাপার নেই। তারা দিল্লিতে থেকে বসে তারা ঠিক করলেন যে আমরা তৃণমূলের সঙ্গে থাকবো না, আমরা এনডিএকে সমর্থন করব। তো কেউ যদি আমাদেরকে সমর্থন করতে চায়, আমাদের তো আপত্তি করতে পারি না। আমাদের স্ট্রেংথ বাড়বে, লোকসভাতে এনডিএর স্ট্রেংথ বাড়বে। এই 20 জন সদস্যর এখনো পর্যন্ত 2.5 বছরের বেশি মেয়াদ আছে। তাদের নিজের কেন্দ্রে তাদের সেবা দেওয়ার দায়িত্ব আছে। একটা দল ক্ষমতা থেকে চলে যাওয়ার পর তৃণমূলের পক্ষে লোকসভার সদস্যদের, ওই তৃণমূলের লোকসভার সদস্যদের নিজ এলাকায় ঠিকমতো পরিষেবা দেওয়ার আর ক্ষমতা থাকছে না। লোকসভার সদস্যদের তো অনেক দায় আর দায়িত্ব থাকে, অনেক কাজ করার থাকে, অনেক প্রতিশ্রুতি থাকে, সেগুলো পূরণ করার থাকে। তো এই প্রতিশ্রুতি পূরণে তারা দেখছেন কেন্দ্রে যে সরকার আছে, রাজ্যে যে সরকার আছে, আমরা যদি সেই সরকারের দলের সঙ্গে এক হয়ে এবং তাদের সঙ্গে সংযুক্ত হয়ে আলাদা দল থেকে সমর্থন করতে পারি বাইরে থেকে, বা সেই দলে সরাসরি আমরা যোগ দিয়ে, আমরা এনডিএতে যোগ দিয়ে আমরা আমাদের এলাকার উন্নয়ন করতে পারবো, এইসব চিন্তাভাবনা থেকে তারা একটা আলাদা ব্লক করেছেন। তো আমরা তো এটাকে স্বাগত জানাবই। কারণ আমি মনে করি না লোকসভার যারা 20 জন সদস্য আছেন তাদের বিরুদ্ধে বিরাট কোনো অভিযোগ না আমাদের বিজেপির আছে, না সাধারণ মানুষের আছে। 2-1 জনের বিরুদ্ধে কিছু অভিযোগ আছে, আমরা তাদেরকে নিশ্চয়ই বলবো তারা সংযত হয়ে তারা কাজ করবে। কিন্তু বাকি প্রত্যেকের কাজ করার মানসিকতা আছে, তাদের রাজনৈতিক দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, আমরা সেটুকু কাজে লাগাবো। তারা এনডিএতে শরিক হতে চেয়েছেন, এনডিএর মিটিংয়ে তাদেরকে ডাকা হয়েছে, তারা এনডিএতে প্রথম সারিতে তাদের যাদের নেত্রী আছেন তিনি বসেছেন, আমরা তাদেরকে মান্যতা দিয়েছি, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব তাদেরকে মান্যতা দিয়েছে, সরকার তাদেরকে মান্যতা দিয়েছে, আমরা নিশ্চয়ই সেটাকে স্বাগত জানাবো, তাদেরকে ধন্যবাদ জানাবো। দ্বিতীয় যে পয়েন্টটা তারা বিজেপিতে যোগ দেবেন কিনা, এর
পুরোপুরি একান্ত আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের ব্যাপার। তাদেরকে বিজেপিতে নেবে কিনা, ওই দলটাকে বিজেপিতে মার্চ করিয়ে নেবে কিনা, এটা পুরো কেন্দ্রীয় নেতৃত্বের ব্যাপার। এখানে আমার কিছু বলারও নেই, আমি কিছু মন্তব্য করতে পারি না। তবে আমি বলবো যে পশ্চিমবাংলায় বিজেপির 12 জন এমপির সঙ্গে আরও 20 জন এনডিএর এমপি যদি যোগ দেয়, আমাদের 32 জন এমপি ফান্ডের টাকাটাও কিন্তু জনকল্যাণে ব্যয় হবে, এবং সেটাও কিন্তু একটা ভালো লক্ষণ। তারা তাদের মতো কাজ করতে পারবেন, তাদের অভিজ্ঞতা দিয়ে, তাদের প্রাজ্ঞতা দিয়ে তারা মানুষের আরও উপকার করতে পারবেন। গ্রিক দার্শনিক হেরাক্লিটাস বলেছিলেন, কোনো মানুষ কখনো একই নদীতে দুবার পা ডোবাতে পারে না। কেন? কারণ নদীর জল যেমন বহমান বলে প্রতি মুহূর্তে সরে যাচ্ছে, ঠিক সেই রকম পরিস্থিতিও প্রতি মুহূর্তে পাল্টে যায়। কিন্তু এ রাজ্যের রাজনৈতিক নেতারা এখন জল টল পাল্টান না, দল পাল্টান আর শিবির পাল্টান। ঠিক যেমন 21-এর বিধানসভা ভোটের আগে চার্টার্ড ফ্লাইটে তৃণমূল ছাড়ার হিড়িক পড়ে গেছিল, ঠিক তেমনই তৃণমূল ক্ষমতায় ফেরার পর হই হই করে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে ফিরে এসেছিলেন এই বিশ্বজিৎ দাস, এই রাজীব বন্দ্যোপাধ্যায়রা। আর আজ 26-এর ভোটের পর তৃণমূলের গোটা জাহাজটাই যখন ডুবু, তখন স্বাভাবিকভাবেই তৃণমূলের সেই নেতা নেত্রীরা দুদ্দার করে কালীঘাট তৃণমূল থেকে হয় ঋতব্রত তৃণমূলে, নয়তো এনসিপিআইতে ঝাঁপ দেবেন। এটা তো অত্যন্ত স্বাভাবিক। কে কোথায় আছেন, যেমন আজকেও সম্ভবত মদন মিত্র কালীঘাট তৃণমূলের কোনো একটি অনুষ্ঠানে চলে গেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে সেই মনে রাখার দরকার আছে কিনা, এবং এইখানে সন্ধ্যেবেলা খুব তাত্ত্বিক আলোচনা না করাই ভালো। কিন্তু তার সত্ত্বেও যে আপনি হেরাক্লিটাসের কথাটা বললেন, এই ভদ্রলোক যে 500 খ্রিস্টপূর্বাব্দ সেই সময়ে যে দর্শন তার, এই যে একই নদীর জলে পা না ডোবানো, এই বিষয়টা হচ্ছে উনি একটা বহমানতার কথা বলেছেন। এই প্রি সক্রেটিস যুগে, এতটা আগে, সেই সময় একটা বহমানতার কথা বলা, এবং থাকতেন ওই তুর্কি অঞ্চলে প্রচুর আলোচনা ছিল, এবং সেইখানে মানে প্যারাডক্সিক্যাল যে জায়গাটা, সেই কথা, যেমন ধরুন একটা রাস্তা উপরে উঠছে, আচ্ছা সেই রাস্তাটাই তো নিচে নামছে। একই রকম ভাবে ধরুন মর্টালস আর ইমর্টালস, আবার ইমর্টালস আর মর্টালস, রবীন্দ্রনাথকে দেখলেই আমরা বুঝতে পারি। রবীন্দ্রনাথ নিয়ে যদি এখন অনেক সমস্যা। তারপর ধরুন মুকুল রায় যেটা বলেছিলেন, যাহা তৃণমূল তাহাই বিজেপি। এই যে প্রতিটা জিনিস, এই জায়গা যে দ্বন্দ্বের জায়গাগুলো, এই দ্বন্দ্বের জায়গা কিন্তু ভীষণভাবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আছে, ভারতের অন্যান্য জায়গাতেও আছে, কিন্তু আমরা আমাদের কাজটা সবসময় দেখি। এবং এখানে বিশেষ করে যখন সিপিএম কংগ্রেসের যে রাজনীতি ছিল, সেইখানে একটা সরল রৈখিকতা ছিল যে চট করে কংগ্রেসের কোনো একটা লোক, সিপিএম তো ক্রমাগত জিতেছে কিন্তু কংগ্রেসে আসেনি, কংগ্রেস থেকে সিপিএম এ আসেনি বা সিপিএম নেয়নি। তৃণমূল আর বিজেপি, তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে এই সংস্কৃতি শুরু হয়েছে। অর্থাৎ হেরাক্লিটাস যে কথা বলেছিলেন, সেই জায়গাটা তৃণমূলের যে রাজনীতি, তার সঙ্গে যদি দার্শনিকতার তুলনা করা হয়, সেই জায়গায় একেবারে মিলে মিশে গেছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে না রানী রাসমণিকে দেখেছি, না মা শারদাকে দেখেছি, না ভ্লাদিমির ইলিশ লেনিনকে দেখেছি, কিংবা রোজা লুক্সেমবুর্গ, কাউকেই আমি দেখিনি। আমি তার মধ্যে এক এবং একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেখেছি। সেই জন্যই তুমি টিকে গেছো। ওনারা সারদা দেবীকে দেখেছিলেন অথবা রানী রাসমণিকে দেখেছিলেন বলে স্বপ্নভঙ্গ হয়েছে, সেই জন্য তারা ছটফট করছেন এখন। দেখুন, তাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে না স্বপ্ন দোষে তাদের অন্য কিছু ভঙ্গ হয়েছে আমি বলতে পারবো না, কিন্তু আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে তাকেই দেখেছি এই কারণে, কারণ তার নিজের জীবন, মানে তার রাজনৈতিক জীবন যে সংঘর্ষের মধ্যে দিয়ে তিনি দাঁড় করিয়েছেন, তার সমালোচনা থাকতেই পারে। রাজনীতির জগতে থাকবেন এবং সমালোচনা থাকবেন, এটা হয় না। তিনি রক্ত মাংসের একজন মানুষ, তার ভুল হয়েছে, নিশ্চিতভাবে হয়েছে, তিনি মানুষ বলেই তার ভুল হয়েছে। কিন্তু যে জিনিসটা তার কখনোই হয়নি, যে তিনি কাউকে বিশ্বাস করেছেন, সেইটা তার অন্যায় বলে আমি মনে করতে পারছি না। কারণ মানুষের যদি মানুষের উপর বিশ্বাস না থাকে, কি রাজনৈতিক দল ছেড়ে দিন, সমাজ টিকবে না। এদের উপর মমতা দিয়ে বিশ্বাস করেছেন, তাদেরকে যাবতীয় রাজনৈতিক প্রতিষ্ঠার জন্য সব রকম সাহায্য করেছেন, কার্যত তার রক্ত ঘামের যে লড়াই, সেই পুঁজিটাকে ব্যবহার করে এরা নিজেদের আখের গুছিয়েছে। ঠিক, কিন্তু অনির্বাণ পাশাপাশি এইটাও বলো, একটা আমায় উদাহরণ দেখাও যে একবার মমতা বন্দ্যোপাধ্যায় এদের কাউকে বলেছেন যে না আমি রানী রাসমণি নই, আমি মা শারদা নই, তিনি পূজ্য, ঠাকুর ঘরে তার স্থান, তোমরা এই কথা বলো না। আমি বলছি এইটা পাবলিকলি কেন বললেন না? সেদিন বললে আজকে বলতে পারতেন যে এরা স্তুতি করেছে। না, এরা যে স্তুতি করেছে, মানে আমি বলছি এই তেল কিন্তু বহু মেশিন খায়, এটাও মানতে হবে। ঠিক, মানে তেলে যেমন গাড়ি চলে, তেল আবার গাড়ি নষ্টও করে দেয়। তেলের মাত্রা বা যে কোনো ক্ষেত্রে সবকিছুরই মাত্রা নির্ধারণ হওয়া দরকার আছে। এবার এখানে দেখুন, প্রত্যেকের একটা স্ক্রিপ্ট, একটা চিত্রনাট্য মেনে তারা হয় যাচ্ছেন বা যাবো করছেন। সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব খারাপ, এইখানে কিন্তু একটা সন্দেহের উদ্রেক হয়, বা আমরা খুব নিশ্চিতভাবে জানি যে তাদের প্যাকেজের একটা অংশ, যে ভাই দল ছাড়ো,
মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়ো এবং অভিষেককে নিশানা করো। যত দোষ অভিষেক এটা তোমাদের বলতেই হবে। কেন এই তফাৎটা কি? যদি এনারা বলতেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করে ছাড়তেন, কি তফাৎ হতো? তারা করবেন না, তারা অভিষেক দাকেই দায়ী করবেন, কারণ অভিষেক দাকে দায়ী করবার তাদের প্রয়োজন আছে, কারণ যেভাবে হোক তাকে কালিমালিপ্ত করতে হবে। এখনো পর্যন্ত আপনি দেখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে পরিমাণ অভিযোগ করা হয়েছে, যে যতবার তাকে ডাকা হয়েছে, জেরা করা হয়েছে, ঘন্টার পর ঘন্টা জেরা করা হয়েছে, তিনি কিন্তু একমাত্র ব্যক্তি যিনি আত্মসমর্পণ করেননি। মদন মিত্রর মতো পোড় খাওয়া নেতা তার পরিবারের লোকজনের বাড়িতে ইডি গেল না, কাগজ পাঠালো, পরদিন তার বোধোদয় হয়ে গেল। স্বপন দ্বারা মুখে যাই বলুন যে বিজেপির কোনো মূল্যে তৃণমূলীকরণ হবে না, তারা করবেন না, গোটা তৃণমূলটাকে গিলে ফেলতেও বোধহয় বিজেপির এখন আর কোনো আপত্তি নেই। আমি এই মুহূর্তে কালীঘাটে এক শিল্পী থাকতেন, তার একটা গানের একটা অংশ আমি তোমাকে বলতে চাই। কিরকম? এই গানটা লিখেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়। কেউ তো আপন হলো না, কেউ তো পাশে এসে দাঁড়ালো না, আপন ভেবে যাদের আমি বুকের মাঝে জড়িয়ে নিলাম, তারা শুধু কাঁটার মালা আমার গলায় পরিয়ে দিল। সুমাদা গেয়ে শোনা আমাকে তোমরা সবাই পথের পথিক বলো। আচ্ছা, এই গানটা খুব প্রিয়, মানে জনপ্রিয় গান। তো আজকে মমতা ব্যানার্জি নিশ্চয়ই এটা ভাবছেন। তো তোমার আমি প্রশ্নের উত্তরের আগে আমি এই বিশেষ করে এই ভদ্রলোককে, রাজীব বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমি বলি, কত জনপ্রিয় নেতা। এবার উনি ডেবরাতে 28,801 ভোটে হেরেছেন। যাদবপুরে বিজেপিতে যোগ দেওয়ার পর 2021-এর একটা মিটিংয়ে উনি যাদবপুর এইচবিতে ছিলেন, আমিও সেই মিটিংয়ে ছিলাম। ঝেড়ে বেছে যদি আমি হিসেব করি 50টা লোকও ছিল না, এত জনপ্রিয় যে ওর নামে 100 লোক জোগাড় করার মতো লোক নেই, এত জনপ্রিয়। এই জনপ্রিয় নেতাকে আপনারা দিল্লিতে নিয়ে গিয়ে সাদরে, মানে গলায় উত্তরীয় পরিয়ে মেম্বার করেছিলাম, ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির মেম্বার করেছিলাম। কিভাবে নিয়েছিলেন আমি একটু বলে দিই। এই রাজীব বন্দ্যোপাধ্যায় যখন বিজেপিতে এলেন 3 ফেব্রুয়ারি আলিপুরদুয়ারে 2021 সালে মমতা ব্যানার্জি মিটিং করতে গিয়ে ওকে দেখিয়ে বললেন বন সেবকের চাকরির বনসহায়কের চাকরির প্রচুর টাকা নয়ছয় করেছে, যে তার বিরুদ্ধে আমি তদন্ত করব, তাকে আমি বাইরে রাখবো না, এর সম্বন্ধে বলেছিল। 21-এর নির্বাচনে হারলো। হারার পর কিছুদিন বাদে আবার বিবেক বোধোদয়, ভুল করেছি, আবার মায়ের চরণে শরণ নিলেন, আবার ওখানে ঢুকলেন, তারপর তো কি না করে বেড়ালেন। এবার হারার পর উনি কি সব কথা বলছেন। আচ্ছা আপনি বলুন তো, তৃণমূল কংগ্রেস না, যত এই আঞ্চলিক বা পারিবারিক দলগুলো আছে, পরিবারের কোনো লোকজন যদি না থাকে, মানে উত্তরসূরি হিসেবে যদি কেউ না আসে, সে দলগুলো কোনোদিন টেকেনি, এ তো জানার কথা। এনডিএর বৈঠকে উপস্থিত তৃণমূলের বিদ্রোহী সাংসদরা, অর্থাৎ এনসিপিআই। নরেন্দ্র মোদীর সঙ্গে প্রথম সারিতে কাকলি ঘোষ দস্তিদার, উপরের সারিতে নরেন্দ্র মোদীর প্রায় পিছনেই বসে আরেক এনসিপিআই সাংসদ শতাব্দী রায়, সেই সারিতে একটু দূরে বসে অসিত মাল। কিন্তু একটা প্রশ্নের উত্তর এখনো ঝুলে রয়েছে, তা হলো এনসিপিআই কি বিজেপির সঙ্গে মিশে যাবে, নাকি এভাবেই থাকবে? এই আবহেই সোমবার নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। দুজনের মধ্যে প্রায় 40 মিনিট বৈঠক হয়। খুব ভালো অভিজ্ঞতা, এবং যেটা এরকম মানে অর্গানাইজড আমরা দেখিনি না, আমাদের কোনো ধারণা নেই এরকম হয় যে সেশনে কি বিল আসবে সেটা নিয়ে ডিসকাশন, এবং গভর্নমেন্ট কি করছে এক্সপোর্টের ব্যাপারে, কোথায় কোথায় জিরো ডিউটি করে দিয়েছে, কোথায় কোথায় কি হচ্ছে, কত বিজনেস করছে, এবং কি যেমন ফিশারিজ এর নতুন ডিপার্টমেন্ট খুলে সেখানে কত বিজনেস হয়েছে, কিরম ভাবে হয়েছে, সব বোঝাচ্ছে, এবং কি বিল আসবে সেই বিলগুলো নিয়ে কথা বলছে। এবং সেটা ভালো লাগলো যে এরকম তো আমরা দেখিনি, তো সেই জন্যই যে এত অর্গানাইজ। তৃণমূল কংগ্রেসের টিকিটে জেতা কিছু এমপি তারা রুলিং পার্টির সঙ্গে, এনডিএর সঙ্গে, এই রাস্তাটা কোন দিক দিয়ে বাঁয়ে টার্ন নিতে হয়, ডাঁয়ে টার্ন নিতে হয়, যিনি পথপ্রদর্শক তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তিনি প্রথম দেখিয়েছিলেন যে তৃণমূলের টিকিটে জিতে কিভাবে এনডিএর সঙ্গে গিয়ে মিনিস্ট্রিতে যেতে হয়, আবার দরকার পড়লে ছেড়ে দিতে হয়, আবার দরকার পড়লে ফিরে যেতে হয়। তো আই অ্যাপ্রিসিয়েট মমতা ব্যানার্জি যে ভারতবর্ষে যেমন অঙ্কে, ক্যালকুলাস, স্ট্যাটিস্টিক্সের নতুন নতুন থিওরি বেরোয়, তেমনি রাজনীতির বহু নতুন রাস্তা তিনি
দেখিয়ে গেছেন। আমি অ্যাপ্রিসিয়েট করছি আপনার সঙ্গে যে আমি এক কথা বলে জিতলাম, নিয়ে আরেকটা কাজ করলাম, এটা মানুষ দুঃখ পায়, ঠিক নয়। আই এম কংগ্রেচুলেটিং এনডিএ গভর্নমেন্ট এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। যদিও আমি বিজেপি করি না, অফিসিয়ালি এখনো পন্থী বলো আর পরিপন্থী বলো, আমরা এখনো তৃণমূল কংগ্রেস। আজকে যে নজিরটা সৃষ্টি করলেন, এই যে একই সারিতে বিরোধীদের বসিয়ে দিয়ে, আমি মনে করি এই রাজনীতির কথাই আম্বেদকররা লিখে গেছেন। এনসিপিআই আগামী দিনে বিজেপির সঙ্গে মিশে যাবে নাকি এনডিএর শরিক হিসেবেই থেকে যাবে, এই আবহেই সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন কালীঘাট তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায় একটু নার্ভাস হয়ে গেছিল যে এই যে 19 জন, শুভেন্দু অধিকারী যায়নি, এই 19 জন আবার যাবে, হ্যাঁ, ওর মন্ত্রিত্বটা হলো না কি না হলো, এটা তো একটা সমস্যা রয়েছে না। ও তো মন্ত্রী হওয়ার জন্য গেছে, আর এখানেও 2-1 মন্ত্রী হওয়ার জন্য রয়েছে, তাই জন্য ও নার্ভাস হয়ে গেছিল, ও নার্ভাস হয়ে চলে গেছিল। সম্প্রতি দিল্লিতে নরেন্দ্র মোদী ও অমিত শাহের সঙ্গে বৈঠক করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গ টেনে পাল্টা তিনি বলেছেন, এই ধরনের মন্তব্যকে আমি গুরুত্ব দিই না। দিল্লিতে থাকলে আমি নরেন্দ্র মোদীজি ও অমিত শাহর সঙ্গে বৈঠক করি, কলকাতায় থাকলে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করি। এই ধরনের মন্তব্যের কি উত্তর দেব? এদিকে এই প্রশ্ন উঠছে, এনসিপিআই যদি আগামী দিনে বিজেপির সঙ্গে মিশে যায়, তাহলে কি বিজেপির সবাই খুশি হবে? 2021 সালে বিধানসভা নির্বাচনে আসানসোল দক্ষিণ থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন অগ্নিমিত্রা পাল। অগ্নিমিত্রা পালের বিপরীতে তৃণমূল প্রার্থী ছিলেন সায়নী ঘোষ। সেই নির্বাচনে অগ্নিমিত্রা পালের কাছে পরাজিত হন সায়নী ঘোষ। এরপর বিভিন্ন সময় রাজনৈতিক প্রতিপক্ষ সায়নী ঘোষকে আক্রমণ শানিয়েছেন অগ্নিমিত্রা পাল। পাল্টা এসেছিল সায়নী ঘোষের তরফেও। তাৎপর্যপূর্ণভাবে 20 জন এনসিপিআই সাংসদ অর্থাৎ তৃণমূলের বিদ্রোহী সাংসদদের মধ্যে রয়েছেন সায়নী ঘোষও। মঙ্গলবার প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বৈঠকে যোগ দিয়েছিলেন তিনিও। বেসিক্যালি একটাই এম, সেটা হচ্ছে এগিয়ে নিয়ে যাওয়া দেশকে। বৈঠকে যাওয়া মানেই তো দলের মধ্যে আসেননি এখনো, কিন্তু দলের মধ্যে যদি কোনোদিন আসেনও, এখানে ডিসিপ্লিন ইজ এ মাস্ট। ডিসিপ্লিন ছাড়া কিন্তু সব কিছুর, আমি যে কার্যকর্তা হয়ে সব জেনে গেছি এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। আজকে কিছু বিষয় আছেন যেটা আমার দলের শীর্ষ নেতৃত্বের মনে হচ্ছেন যে তারা দলে যদি আসেন তাহলে দেশের ভালো হবে, আমাদের দলের ভালো হবে। তো সেইটা হিসেবে হয়তো তারা এখনো তো তারা আসেননি, সুতরাং আগে থেকে এটা স্পেকুলেট করা উচিত নয়। দেশ সর্বপ্রথম এবং শীর্ষ নেতৃত্বের ডিসিশন সর্বপ্রথম। কথাটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যে অস্তিত্ব যে অবস্থায় আছে, আমরা তৃণমূল কংগ্রেসকে নিয়ে কেন আমরা বিজেপি থেকে আলোচনা করব? আমরা কেন করব? আমরা ওদের দলের কি হলো, কে গেল, কি থাকলো, কিচ্ছু নয়। আমরা সিপিএম সম্পর্কে না আলোচনা করতে হতো না যদি না 3.5 ঘন্টার মধ্যে ওই দল থেকে নিয়ে আপনি টিকিট দিতেন 3 জনকে রাজ্যসভায়। আমি এটা যদি না আপনি তো উত্তর দেবেন, যদি না পদত্যাগপত্র পাঠানোর সঙ্গে সঙ্গে তাকে ভূপেন্দ্র যাদবের বাড়িতে তৃণমূলের সাংসদকে দেখা যেত, যদি না স্পিকারের সঙ্গে দেখা করার আগেই প্রায় 20 তৃণমূল সাংসদ ভূপেন্দ্র যাদবের বাড়িতে গিয়ে মিটিং করতেন। না, আমি এই 3টে ঘটনা না হলে আপনাকে জবাবও দিতে হতো। আমি এটার উত্তর দেবো। আমরা 2021-এ, তোমার মনে আছে, আমরা 77 থেকে 2 জন যারা লোকসভার সদস্য ছিলেন পদত্যাগ করার পর 75 হলো। 5 বছরে 10 জনের বেশি তৃণমূল কংগ্রেস ভাঙাতে পারেনি। আর সেই 10 জনের যতজনকে আবার টিকিট দিয়েছিল কেউ জেতেনি, সবাই হেরেছে, একজনও কেউ জেতেনি। তো তার কারণ হচ্ছে এরা যারা যাচ্ছেন তারা সবাই জেতার জন্য যাচ্ছেন নাকি? তারা নিজেদের সুরক্ষিত রাখতে যাচ্ছেন, বাঁচার জন্য যাচ্ছেন। এরা জাস্ট সার্কাসের হাত থেকে যাচ্ছে, এরা সার্কাসের যে জোকার। এদের নীতিভ্রষ্ট, এরা আদর্শহীন রাজনৈতিক ব্যবসাদার। ব্যবসা করার জন্য এরা সব দোষ বেচারা জোকারের। আর রিং মাস্টার তিনি কিছু জানেন না, ভাজা মাছ উল্টে খেতে জানেন না, ভাজা পনির উল্টে খেতে জানেন না। কি করবে, তারা কি করবে, কোন দিকে যাবে সেটা নয়। আমি বলছি, তুমি যেটা বলছো দিল্লিতে, আমি তৃণমূল দলের যতজন এমপি আছে, যতজন রাজ্যসভায় বা লোকসভায় আছে, এমনকি তৃণমূল কংগ্রেসের যারা এবার বিধানসভায়ও জিতেছে, একজনেরও ইন্ডিপেন্ডেন্ট হিসেবে নিজের বুথের জেতার মতো তাদের ক্ষমতা নেই, একজনেরও নেই।
তাই আমার লোকসভার বাধ্যবাধকতার জন্য, আমার রাজ্যসভার বাধ্যবাধকতার জন্য কেউ যদি আমাদের সঙ্গে সমর্থন করতে চায়, আমাদের অসুবিধাটা কোথায়? আমরা 2/3 হতে হবে, সেই জন্য প্রয়োজন। এক সেকেন্ড, আমার নিতে আমাদের অসুবিধা কিছু নেই, কিন্তু পশ্চিমবাংলার বিধানসভার ক্ষেত্রে যদি আমি বলি, আমরা 2008-এর আগে দাদা আপনার নিতে অসুবিধা নেই, আমাদের দেখতেও অসুবিধা ছিল না যদি সংকল্পপত্রে বলে দিতেন কি কি ক্রাইটেরিয়া থাকলে একজন মানুষ ভালো তৃণমূল হতে পারে আর কি কি ক্রাইটেরিয়া থাকলে একজন মানুষ খারাপ তৃণমূল হতে পারে। আপনি বলবেন, সুকান্ত মজুমদার ভোট প্রচারে বললেন প্রকাশ্চিক বড়াই হচ্ছে গরু পাচারকারী, তাকেই তো রাজ্যসভায় পাঠাচ্ছেন, তাহলে কে ঠিক? সুকান্ত মজুমদার মিথ্যে বলে একজন মন্ত্রী, তিনি ওখানে গেছেন, ওখানকার যে ইনফরমেশন ওর কাছে তুলে দেওয়া হয়েছে তার ভিত্তিতে বলেছেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত একজনের অপরাধ বা দোষ বা সে যদি এই ধরনের কোনো কাজের সঙ্গে যুক্ত থাকে, এই প্রশ্ন আপনারা ঠিক করে নিন যে স্বপন দাস দেবে না অনির্বাণ দেবে, সেটা একেবারে পরিষ্কার। তাহলে আমি বলছি ঠিক যে কারণে বনসহায়ক পদের দুর্নীতির অভিযোগ তোলা যায়, মঞ্চের ওপর থেকে প্রকাশ্যে তোলা যায়, আবার তাকেই একেবারে গলবস্ত্র করে দলে নেওয়া যায়, ঠিক সেই লজিকে ভোটের আগে বলা কথা, ভোটের পরে মার্চ মাসে বলা কথা জুন মাসে এসে অবান্তর হয়ে যায়, তাই তো? ভাইপোর হয়ে স্মাগলিং করতেন এই কথা বলছেন কেন্দ্রীয় মন্ত্রী। স্বপনদা এবং অনির্বাণ দুজনের উপরই আজকের ব্যক্তিগত যে আজকের যে সময় সেই জায়গা থেকে সম্পূর্ণ সম্মান আছে। স্বপনদার দীর্ঘ রাজনৈতিক জীবন এবং কখনো তিনি তো এরকম ঘটনা ঘটাননি, কোনো একটা কারণে দলের ডিসিপ্লিনের জন্য ওনাকে এটা বলতে হচ্ছে পাবলিক ডোমেইনে। একটা প্রশ্ন বলি স্বপনদা, সেটা হচ্ছে ধরুন তাস খেলা হচ্ছে, এবার জোকার আছে, জোকার 3, এবার আপনার কাছে টেক্কা সাহেব আর গোলাম আছে, 4টে তাস ফেলতে হবে, আপনি তো ওই 3টাকে তখন টেক্কা সাহেব আর গোলামের মাঝে বিবি করেই বসাবেন। এখন এই বিবি পরে আপনার দলের কন্ট্রোল নেবে কিনা এটা রাজনৈতিক আলোচনা। দ্বিতীয় হচ্ছে সবাইকে নিয়ে নেয়া, যেটা বিজেপি করছে, এটা করতে গেলে একটা অসুবিধে হয়, মিডিয়েট করার লোক থাকে না। আজকে প্রণব মুখার্জির মতো মানুষ নেই, ফলে সোনাম ওয়াংচুক যখন অনশন ভাঙছেন না, তখন আপনি কংগ্রেস বা অন্য কোনো রাজনৈতিক দল থেকে দিল্লিতে একটা মানুষ পাচ্ছেন না যিনি গিয়ে মিডিয়েট করতে পারেন। এই যে সর্বগ্রাসী রাজনীতি, সবাইকে নিয়ে নেয়া, আপনার কাছে ভালোরা তো যাবে না স্বপনদা, যারাই যাবে, যাদের গোলমাল আছে, সেই জায়গাটাই কিন্তু হয়তো 1-2 জন তারা নীতি পরিবর্তন করে আপনার কাছে যেতে পারেন। সাধারণভাবে যারা যাবেন, আপনিও জানেন, আপনি তথ্য দেখলে বুঝবেন, তারা প্রত্যেকে কিন্তু ব্যক্তিগতভাবে দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের সঙ্গে যুক্ত ছিলেন। আমি বিশ্লেষণে আরেকটা মাত্রা যোগ করি, সেটা হচ্ছে ধরুন স্বপনদা যে আপনি বড় স্তরে নিচ্ছেন কেন, আপনার পার্লামেন্টে আপনার সংসদে সংখ্যা দরকার, আপনি তার নিচে নামছেন না, এটা কোনো নীতি হতে পারে? যে আমি বড়দের নেব, আমি কাউন্সিলর, এখন তো সামনে সেরকম বড় ভোট নেই, বিধায়ক নেব না, কিন্তু আমি নির্দ্বিধায় এমপিদের নেব, কেন? আমার পার্লামেন্টে 2/3 লাগবে না। আমার লোকসভাতে এনডিএ 300-র উপর সদস্য আছে, কিন্তু এককভাবে বিজেপির আমাদের দলের মাত্র 240 জন। তো আমার অ্যাবসলিউট মেজরিটি পেতে গেলে আমার যদি কেউ পদত্যাগ করে বা তারা যদি দল থেকে বেরিয়ে এসে আলাদা ফ্রন্ট করে আমাদেরকে সমর্থন করে, এরকম তো আমরা নিয়েছি, আমরা নিইনি, আমরা মহারাষ্ট্রে নিইনি, আমরা তো নিয়েছি। প্রশ্নটা হচ্ছে যে যাদের বিরুদ্ধে যা অভিযোগ, ভোটের আগে কয়েক সপ্তাহ আগে যাদের বিরুদ্ধে বিজেপি যা বলেছে, সেই তদন্তগুলো থমকে যাবে কিনা? এখনো পর্যন্ত সেই তদন্ত চলছে, এমনকি দল বদলের পরেও দ্রুত গতিতে চলছে। এই রকম ইঙ্গিত, এই রকম বিজেপির দিক থেকে সুসংবাদ কিন্তু আমাদের সামনে অন্তত আসেনি। এর মধ্যেই এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়ল তারই বাড়ির কাছে, কোথাও লেখা বেঈমান, কোথাও চোর। উপরে কলকাতা উত্তরের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ছবি, আর নিচে লেখা তাপস রায়, কুণাল ঘোষ। মঙ্গলবার সকালে তালতলা এলাকায় এসএন ব্যানার্জি রোডে দেখা যায় এই পোস্টারে ছেয়ে গেছে। তৃণমূলের প্রতীকে জয়ী হয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, তিনি এখন বিদ্রোহী। 20 জন বিদ্রোহী তৃণমূল সাংসদ মিশে গিয়েছেন এনসিপিআইতে। এই পরিস্থিতিতে এই পোস্টার ঘিরে চরমে উঠেছে রাজনৈতিক তরজা। পোস্টারের নিচে লেখা তাপস রায়। এই তাপস রায় কে? তিনি কি পোস্টার লাগানোর নেপথ্যে? পোস্টারে যে কন্টেন্টটা লেখা আছে ওটাকে আপনি বিশ্বাস করেন? কম লিখেছে, হয়তো সাইজ অফ পোস্টারে আর বেশি ধরছে না। কন্টেন্ট যেটা আছে তার সঙ্গে আমি পুরোদস্তুর একমত।
তাপস রায় তৃণমূলে থাকাকালীন তার সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের তিক্ত সম্পর্কের কথা সবাই জানে। সেই তাপস রায় এখন বিজেপিতে শিল্পমন্ত্রী। উল্টো দিকে বিদ্রোহের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ও এখন বিজেপি নেতৃত্বাধীন এনডিএতে। নরেন্দ্র মোদী অমিত শাহের সঙ্গে বৈঠক করছেন। সোমবার রাতেই শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আর মঙ্গলবার দেখা গেল এই ছবি। কে বা কারা লাগালো এই ছবি? জল্পনা তুঙ্গে। সকলেই জানে সুদীপের সঙ্গে আমার রাজনৈতিক সম্পর্ক আজ না, দীর্ঘ বহু বছরে। তবে আমি এটা বলতে পারি যে আমি কলকাতা উত্তরের দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী। খুবই ক্রুদ্ধ উত্তর কলকাতার সাধারণ মানুষ, এবং তৃণমূলে অনেকগুলো পক্ষ তো এখন সব পক্ষই ওর বিরুদ্ধে, সুতরাং এটা তাদেরই কাজ হবে। কুণাল ঘোষের সঙ্গেও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক এক শিবিরে থাকার সময়ও মোটেই মধুর ছিল না। সংঘাত বারে বারে প্রকাশ্যে এসেছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় শিবির বদলের সিদ্ধান্ত নিতেই তাকে চাঁচাছোলা ভাষায় নিশানা করেছিলেন কুণাল ঘোষ। ছাড়েননি নয়না বন্দ্যোপাধ্যায়কেও। তবে এখনও কালীঘাট শিবিরেই রয়েছেন নয়না বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষাপটে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পড়ল পোস্টার। রহস্যজনকভাবে যার নিচে দেখা গেল জোড়া নাম, তাপস রায় ও কুণাল ঘোষ। আমি তো জোরে এমনি এগুলো বলি, আমি আর পোস্টার করতে যাব কেন? ওই কুণাল ঘোষ আমি নই, আমি কোনো পোস্টার এসব করাইনি। কিন্তু পোস্টারের যে কন্টেন্ট, অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায় বেইমান, যে অ্যান্টি বিজেপি ভোট পেয়ে জিতে যে বিজেপির কোলে দোল খেতে যায়, বারবার এইভাবে শিবির চেঞ্জ, দল বদল এইসব করে, তো বেইমান। তৃণমূলের তো অনেকগুলো এখন ফ্যাকশন হয়ে গেছে, সব ফ্যাকশনই কিন্তু ওর বিরুদ্ধে, ওর এবং ওর বউয়ের বিরুদ্ধে। তারা সব তো পোস্টারও মেরেছে। তবে এইটুকু নিয়ে আমি জানি যে তৃণমূলীরা যত বিভাগেই আছে, সবই খুব ওর উপর মানে চটে আছে, ক্ষেপে আছে, ক্রুদ্ধ, মানে ভয়ঙ্কর। কন্টেন্টকে আমি কন্ট্রাডিক্ট করছি না। পোস্টারে যেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বেইমান তো বটেই, ফলে আমি পোস্টারের বক্তব্যকে আমি কোথাও কন্ট্রাডিক্ট করছি না। তাপস রায় আক্রমণ করছেন, কুণাল ঘোষ কটাক্ষ করছেন। জোড়া আক্রমণের মুখে সুদীপ বন্দ্যোপাধ্যায়। এই আবহেই পাল্টা আক্রমণ শানিয়ে তিনি বলেছেন, এই ধরনের মন্তব্যকে আমি গুরুত্ব দিই না। আমি 10 বার জিতেছি, 6 বার লোকসভায় এবং 4 বার বিধানসভায়। নয়না বন্দ্যোপাধ্যায় 5 বারের এমএলএ, স্বামী স্ত্রী 15 বার জিতেছে। এরকম পরিবার গোটা দেশে আর নেই। দিল্লিতে থাকলে আমি নরেন্দ্র মোদীজি, অমিত শাহের সঙ্গে বৈঠক করি, কলকাতায় থাকলে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করি। এই ধরনের মন্তব্যের কি উত্তর দেব? এবিপি আনন্দ। আচ্ছা, রাজনীতির সম্ভাবনা শিল্প হতেই পারে, তা বলে এতটা? আরে দাদারা, টান টান থ্রিলার মুভিতেও একটা ইন্টারভাল থাকে। এ রাজ্যে নন স্টপ থ্রিলার কমেডি হচ্ছে। নতুন জন ব্রিগেডিয়ার দেবাশিস কি মানবেন? এই জিনিস দেখেছেন কোনোদিন? প্রথমে ধন্যবাদ জানাই, কারণ এখানে যারা আছেন তারা সবাই মানে বড় মানুষ, মানে সমাজের উঁচুতলার লোক। আমি বোধহয় যারা সাধারণ মানুষ, ভোটার, যতবার আমি এসছি আপনার সঙ্গে ভোটারদের বা নাগরিকদের হয়ে কথা বলেছি এবং 10 বছর ধরে বলছি। এবং সেখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে যেটা মানে বিজেপির বক্তব্য, সেটা কিছুটা আমি মানি, যে একটা বড় কাজ করতে হলে একটা ছোট স্যাক্রিফাইস দিতে হবে। সেই বড় কাজটা হয়তো ইউসিসি পাস করা বা এই বিল, এবং তার জন্য যেহেতু আপনি বললেন সংখ্যাগরিষ্ঠতা না, 2/3 মেজরিটি দরকার। 340টা সিট দরকার। আপনাদের এখন বোধহয় লোকসভায় 40টা মতো কম আছে। আমি লোকসভায় বলেছি আমাদের সংখ্যাগরিষ্ঠতা নেই, সংখ্যাগরিষ্ঠতা আছে আপনাদের না, হ্যাঁ দলের নেই, এনডিএর আছে, ছোটখাটো বিল পাস করা যাবে বলেছি। এবার এই যে এমটা, যেটা বিশ্বনাথদার স্ট্যাটিস্টিক্স আমরা রোজই শুনি, তো আর বোধহয় রাজ্যসভায় 12টা বা 13টা কম আছে, আর লোকসভায় 40টা এখন অবধি। এই 20 জনকে সামিল করবার পরে আর যতগুলো ইউবিটি টিউবিটি সব এসে গেছে, তো তার মানে ওইটাও ওদের অ্যাডজাস্টমেন্টে হয়েছে। তো এইটা বোধহয় এখনকার যে রাজনৈতিক সিচুয়েশন ভারতবর্ষের, সেটা আমরা তো অনেক দিন ধরে দেখছি। এগুলো শ্যাম দান দ্বন্দ্ব ভেদ করে কিরাম যেন তেন প্রকারে করো, এটা কিন্তু মানতে রাজি আছি যে তাদের ওভারঅল দেশের পলিটিক্যাল এজেন্ডার জন্য এই ডিলিমিটেশন হয়তো তারা চায়, তাদের সুবিধা হবে এবং হয়তো দেশেরও ভালো হবে, আমি জানি না। বাট যেটা অসুবিধা, যেটা মানতে, সেটা হচ্ছে জানেন, ছোটোবেলায় আমাদের কর্পোরেশন থেকে টিকা দিত এবং বাবা মা সকাল থেকে আমাদের বলতো টিকা না নিলে পক্স হবে, গুটি বসন্ত হবে, হাম হবে, এই দুনিয়ার কথা। সন্ধ্যেবেলা আমরা পালিয়ে যেতাম।
তো পাবলিকের ওই এখন না অবস্থাটা হচ্ছে যে তারা কনফিউজ হয়ে ঘুরছে, আমি নিজে কনফিউজ হয়ে ঘুরছি যখন এগুলো দেখছি। তার মানে আমি এটা মানছি যে তারা ভোটটা দেওয়ার জন্য নিচ্ছেন, দ্যাট ইজ ওকে, দ্যাট ইজ ফাইন, কিন্তু যেটা চোখের সামনে দেখছি যে তার মানে কোনো যেটা আমাদের প্রমিস করা হয়েছিল সাধারণ ভোটারকে, যে উল্টা লটকানো হবে, বেছে বেছে তদন্ত হবে, সেইগুলো আর হবে না। কারণ আমি যাদেরকে এখন লাস্ট 2 দিন ধরে টিভি দেখছি না, তারা মানা হওয়া বদমাস। কেউ পুলিশটা ঘুরে দেখে বলেছিল, হ্যাঁ সে পুলিশকে রাত্রিবেলা গালাগালি দিয়েছিল, তা সেই পুলিশটার মা এবং তার বউ সম্বন্ধে সে এখন রোজ টিভিতে আসছে, ছেয়ে গেছে। একজন ছিল টালিগঞ্জের বেহালার দিকের, হ্যাঁ তার বান্ধবীর খাটের তলা থেকে এমন শোনা পাওয়া গেছে যে আমরা চিন্তা করতে পারি না, সে এখন রোজ টিভিতে আসছে। এবং এই লোকগুলো এখন প্রাধান্য পাচ্ছে, তার মানে এদের শাস্তি তো ভুলে যান, হয়তো এদেরকে আমাদের দেখতে হবে। এবার কি দেখুন, আমি সমাজের যে স্তরে বিচরণ করি সেখানে আমি অনেকবার এমন হয়েছে যে শাসক দলের স্ট্রং অপোজিশন, আপনি জানেন এই রামকৃষ্ণ আর বিবেকানন্দ আর সারদা মা নিয়ে বলা নিয়ে আমি বলেছি এবং স্ট্রং অপোজিশন করেছি। তারপরে শাসক দলের যে লোক ছিল সে আমার সাথে ভদ্র ব্যবহার করেছে, কোনো আমার খামতি দেখিনি, কারণ আমরা সেই স্তরে। কিন্তু যারা পাড়ায় থাকে, যারা গ্রামে থাকে, যারা মার খেয়েছে, তাদের কাছে এটা মেনে নেওয়া না যে বৃহত্তর স্বার্থের জন্য দেশের, তারা একটু কনফিউজ ঘুরছে। সত্যি কথা, তারা হয়তো কিছু করতে পারবে না। আমি আপনার একটা যুক্তিতর্কের প্রোগ্রামে বলেছিলাম যে আমরা কিছু করতে পারি না, আমরা সাধারণ মানুষ, আমরা অভিশাপ দিতে পারি। আমি জানতাম না আমাদের অভিশাপ এত পাওয়ারফুল। কি অবস্থা হচ্ছে দেখুন, আপনি নিজের মুখে বলছেন। মানে একটা কথা আজকাল আমি, কেউ বলে না এদের তৃণমূল কংগ্রেসের লোকেরা, সেটা আমি একটু বলি আজকে, যে মাননীয়ের অনুপ্রেরণায় আর সেনাপতির নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে পটুয়াপাড়া তৃণমূল কংগ্রেস করে দিয়েছে। আর তৃণমূল নামটা আর বলতে পারবে না, শিবসেনা ইউবিটি লেখে, কি উদয় বাল ঠেকেরে। তো এখানে তাহলে কি হবে? টিএমসি বিএনবি, ব্যানার্জি। কারণ আর তো মানে দুটো মিত্র ছিল, একটা মিত্র চলে গেছে, একটা মিত্র বোধহয় যাবে, এখন খুব গালাগালি দিচ্ছে। দুটো ঘোষ ছিল, একটা ঘোষ চলে গেছে, আর একটা ঘোষ বোধহয় যাবে, মানে আই এম জাস্ট সেইং। তো এইখানে আমি মানতে পারছি, কিন্তু সাধারণ মানুষটা একটু কনফিউজ ঘুরছে, কারণ পাড়ায় সেই লোকগুলো যেগুলো এদেরকে চমকিয়েছিল স্যান্ডো গেঞ্জি পরে, তারা এখন সেই লিডারদের সাথে ফটো নিচ্ছে, আমি রোজ দেখছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।